দেখ, তো আজকে আমাদের মেইন টপিক হচ্ছে তাপ বা হিট। এখন ধর তোরা কোনো একটা বস্তুকে, তো এটা এই বস্তুটা তো গরম, এই বস্তুটা গরম, এই কি করছে, তাপ বিকিরণ হচ্ছে, তাপ ছাড়ছে। আর আরেকটা বস্তু আছে যেটা ঠান্ডা, বুঝলো? এই কি করছে, তাপ নিচ্ছে, বুঝতে পেরেছিস? ধর আমাদের ওপেন স্পেস, বুঝতে পেরেছিস, ডিপ স্পেস, যেখানে আশেপাশে কিছুই নেই, কোনো সারাউন্ডিং কিছুই নেই, বুঝতে পেরেছিস, একদম ডিপ স্পেস, যেখানে এই দুটোকে আমরা একটা চেম্বারে আটকে দিয়েছি, যেখান থেকে কোনো তাপ বাইরে যেতে পারবে না, বাইরে থেকে কোনো তাপ আসতে পারবে না। কি বললাম? তার এই এই একটা বস্তু আছে, ধর বস্তু হচ্ছে এ, আর একটা বস্তু হচ্ছে বি, বুঝতে পেরেছিস? একটা বস্তু আছে এ, এটা জাস্ট নাম, বুঝতে পেরেছিস, জাস্ট কোনো একটা বস্তু ধরে নে, যে কোনো একটা বস্তু নাম দিয়েছে আমি ওটাকে এ, আর অন্য একটা যে কোনো বস্তু যেটা নাম দিয়েছি বি। একটা হচ্ছে তোর গরম, আর একটা হচ্ছে কি আমাদের ঠান্ডা। আর এই দুটোকে আমরা এমন একটা চেম্বারে আটকে রেখে দিয়েছি যেটার বাইরে থেকে কোনো তাপ আসতেও পারবে না, আর ভেতর থেকে তাপ বাইরেও বেরোতে পারবে না, বুঝতে পারলি? এরকম একটা চেম্বারে আমরা এই দুটো বস্তুকে রাখলাম, তাহলে কি হবে? তাহলে এই যে এই বস্তুটা একটা তাপ ছাড়বে, আর এই বস্তুটা কি করবে, তাপ নিতে থাকবে। কারণ এই কি গরম, আর এই কি ঠান্ডা। ঠান্ডা বস্তু কি হয়, তাপ নিতে নিতে, তাই না, তাপ তাপ নেয়, ঠান্ডা বস্তু তাপ নেয়, আর গরম বস্তু কি করে, তাপ ছাড়ে। তো এই কেসে কি হবে, এক সময় এরকম তাপ নিচে দিতে 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 দুজনে সমান হয়ে যাবে, ভালো কথা। তারপর এ যতটা তাপ ছাড়বে ততটাই তাপ এই বস্তুটাই নেবে, বুঝতে পেরেছিস? যতটা তাপ এ ছাড়বে ততটাই তাপ এই বি বস্তুটা নেবে। তার মানে কি, যে এ বস্তু দ্বারা বর্জিত তাপ সমান সমান বি বস্তু দ্বারা গৃহীত তাপ। আর এই জিনিসটাই হচ্ছে ক্যালোরি নীতির মূলনীতি, বুঝেছিস? হচ্ছে ধর আমাদের ক্যালোরি নীতির মূল কি হচ্ছে দেখ, তোদের চাপি পুরো আটকে দরকার আস্তে। কি বললাম বুঝতে পারলি? আচ্ছা, ক্যালোরি নীতির মূলনীতি। আর আরেকটা জিনিস খেয়াল কর, যে ধর কোনো একটা বস্তু, তাই না, এই যদি বাইরে থেকে তাপ নেয়, বুঝতে পারছিস, যে তাপ নেয়, তাহলে কি হবে? তাহলে কি হবে? গরম হবে, তাই না? তো গরম হবে মানে এটা কি? গরম হবে মানে এটা কি? তাপ বাড়বে না, উষ্ণতা বাড়বে। গরম হবে মানে হচ্ছে উষ্ণতা বাড়বে। তার মানে কি হলো, তুই তাপ দিচ্ছিস, তার ফলে কি হচ্ছে, উষ্ণতা বাড়ছে। তুই তাপ দিচ্ছিস মানে কি, তাপ কি হলো, মানে তাপ দিচ্ছিস,
আর তার তার পরিণাম কি? আর পরিণাম হলো গরম হলো, তাই না? আর গরম হলো মানে কি? উষ্ণতা বাড়লো। তার মানে এই কোন একটা বস্তু ধর প্রথমে ছিল তোর 25 ডিগ্রি সেন্টিগ্রেড এর উষ্ণতা ছিল, পরে তুই তাপ দিলি হয়ে গেল 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে তুই তাপ দিলি তার পরিণামে কি হলো? উষ্ণতা বাড়লো। বুঝতে পারলি? তুই তাপ দিলি তার পরিণাম হচ্ছে উষ্ণতা। তার মানে এখন এখান থেকে কি পাই? যে তাপ কি? যা দিলে, যা দিলে তুই কোন একটা বস্তু গরম হয়, বা আর যেটা বর্জন করলে কোন একটা বস্তু ঠান্ডা হয়, সেটাই হচ্ছে তাপ। বুঝতে পেরেছিস? এটুকু বোঝা যাচ্ছে তো যে তাপ আর উষ্ণতার বিষয়টা কি? মানে ধর তুই কোন একটা বস্তুকে গরম করছিস, তাই না? ধর তুই কোন একটা বস্তুকে গরম করছিস, ধর তুই কোন একটা বস্তুকে এরকম ভাবে গরম করছিস, তাই না? তো এখানে কি হচ্ছে? তাপ যাচ্ছে, তাই না? তুই এখান থেকে তাপ দিচ্ছিস, তার পরিণামে কি হচ্ছে? ধর কোন একটা টাইমে 0 ডিগ্রি ছিল, পরে গিয়ে কি হয়ে গেল? ধর 25 ডিগ্রি হয়ে গেছে। তার মানে বিষয়টা কি? যে তুই তাপ দিলি, তাই না? তাপ দিচ্ছিস, উষ্ণতাও কি হচ্ছে? বেড়ে যাচ্ছে, তাই না? তাপ দিচ্ছিস, উষ্ণতাও বেড়ে যাচ্ছে। তার মানে তুই যেটা দিলি সেটা হচ্ছে তাপ। তার মানে তুই কিছু কাজ করছিস, তাই না? তোর কাজটা কি করছে? উষ্ণতা বাড়াচ্ছে, তাই না? তুই কিছু কাজ করছিস, সেই কাজটা কি করছে? উষ্ণতা বাড়াচ্ছে। তার মানে কি? যে তাপ হলো এক প্রকার শক্তি। বুঝতে পেরেছিস? তাপ এক প্রকার শক্তি। ওইটা কি ওই যে তাপ দিচ্ছে নাকি? ওটা কি? তাপ দিচ্ছিস, পরিণামে গরম হচ্ছে, তাই না? আর গরম হওয়া মানে কি? উষ্ণতা বাড়লো। জাস্ট এই সিম্পল কথা, আর কিছুই না। তার মানে এতটুকু আমার কি বুঝতে পারলাম? বাইরে দিয়ে যা গ্রহণ করলে বস্তুর উষ্ণতা বা অবস্থা পরিবর্তন হয় তাকে তাপ বলে। তাকে তাপ বলে। তার মানে কি পেলাম? যে বাইরে থেকে যা প্রয়োগে, বুঝেছিস, কোন বস্তুর গরম হয় বা তো অথবা যা বর্জন করলে কোনো বস্তুর উষ্ণতার ওটা কি লিখেছো? বৃদ্ধি হয় হ্রাস ঘটে। বৃদ্ধি হয় ফলে অথবা হ্রাস ঘটে বা অবস্থার পরিবর্তন ঘটে। বুঝেছে? কঠিন থেকে গ্যাস, গ্যাস থেকে তোর কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস, বা কঠিন থেকে গ্যাস। বুঝতে পেরেছিস? এসব জিনিস মানে কি? অবস্থার পরিবর্তন। তাকে তাপ বলে। হ্যাঁ, আর তাপের পরিণাম হচ্ছে তোর কি? উষ্ণতা। তাপের ফল, তাপ যদি হয় কারণ, তাহলে এর পরিণাম হচ্ছে তোর উষ্ণতা। বুঝতে পারছিস? উষ্ণতাকে ইংলিশে কি বলে? টেম্পারেচার।
এটা কি লিখেছে হ্রাস? ঘটে। এরপর কি পেলাম, যে ধর কোন একটা বস্তু এ যে তাপ ছাড়ছে আর কোন একটা বস্তু তাপ নিয়ে নিচ্ছে, তো কি হয়, গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ, যা ক্যালোরি নীতির মূলনীতি। আর থার্ড ওয়ান উষ্ণতা, এটি হচ্ছে তাপীয় ফল। নিচেটা মুছে দাও। নিজেরটা মুছে দাও। হয়েছে? একটু আছে একটু। তো এটুকু আমরা বুঝতে পারলাম যে কি কি বুঝতে পারলাম, যে তাপ কাকে বলে, তাপের যে বেসিক যে জিনিসটা, যে কেউ যদি তাপ বর্জন করে আরেকজন যদি নেয়, তখন যে যতটা তাপ ছাড়লো আর আরেকজন যতটা তাপ গ্রহণ করতে পারলো, দুটো সমান। তারপর আমরা কি কি দেখতে পেলাম, যে তাপ প্রয়োগে কি হয়, উষ্ণতা বাড়ে, তাই না? তাপ প্রয়োগে কি হয়, উষ্ণতা বাড়ে। এখন তাপ প্রয়োগ করলে কতটা উষ্ণতা বাড়ছে তার পরিমাপটাই এখন আমরা দেখতে চলছি। আমরা তো এটুকু বুঝতে পেলাম যে তাপ প্রয়োগ করলে উষ্ণতা বাড়ছে, তার মানে কি উষ্ণতার পরিবর্তন, তার মানে কি উষ্ণতার পরিবর্তন উষ্ণতার পরিবর্তন তাপের সাথে সমানুপাতিক। তাই না, উষ্ণতার পরিবর্তন তাপের সাথে এখন কি সমানুপাতিক। আর দেখ, ধর তুই তো তুই এক কাপ জলকে তুই গরম করছিস, বুঝছিস? 1 কাপ জলকে গরম করছিস, আর একটা কি হলো 1 কেজি জলকে তুই গরম করছিস। তো কোন জায়গায় তোর মানে একই উষ্ণতা বৃদ্ধিতে বেশি তাপ খরচ করতে হবে? 1 কেজি। তার মানে কি, যে প্রযুক্ত তাপ, তাই না, ভরের সাথে কি সমানুপাতিক। তার মানে ভর যদি বাড়তে থাকে তাহলে আমাকে বেশি কাজ করতে হবে, যদি উষ্ণতা আমাকে বেশি বাড়াতে হয় তাহলে কি কাজও আমাকে বেশি করতে হবে, তাই না? তাপ এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে তাপ কি এক প্রকারের কাজ। আমরা কাজকে তাপের সাথে ইকুইভ্যালেন্ট করতে পারি, কারণ আমাকে উষ্ণতা বাড়াতে হচ্ছে, তার জন্য আমাকে কি করতে হচ্ছে, কাজ। এবার বোঝা যাচ্ছে যে তাপ কি করে শক্তি, তাপ কি করে এক প্রকার শক্তি, কারণ আমাকে তাপ যেহেতু উষ্ণতা বাড়াতে হচ্ছে, আমাকে কি করতে হবে, কাজ করতে হবে, বুঝতে পেরেছিস? আর কাজটা কি শক্তির সাথে ইকুইভ্যালেন্ট। আর সেকেন্ডে আমরা কি পাই, যে ভরের সাথে তাপ কি সমানুপাতিক। আমার প্রথম দুটো থেকে আমরা কি লিখতে পারি, যে যদি কিউ, তাপকে যদি আমরা কিউ দ্বারা রিপ্রেজেন্ট করি, দ্যাট ইজ প্রপোর্শনাল টু ডেল্টা টি। ডেল্টা টি মানে হচ্ছে তোর উষ্ণতার পরিবর্তন আর চেঞ্জ ইন টেম্পারেচার। কিউ হচ্ছে তোর যে যে তাপ সাপ্লাই করা হয়েছে, যে তাপ বা যে পরিমাণ কাজ তুই করেছিস, প্রযুক্ত তাপ, বুঝেছ?
সেকেন্ড কি পাই, কিউ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এম, আর এম ইজ বস্তুর বা যে বস্তুটা তাপ নিচ্ছে তার ভর। এটুকু বোঝা গেল। তারপরে এখানে কি বলতে পারি, কিউ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এম ডেল্টা টি, আর এর প্রপোর্শনের চিহ্ন সরানোর জন্য কিউ ইকুয়াল টু এম এস ডেল্টা। দিস ইজ দ্য ইউনিভার্সাল। এটুকু বোঝা গেল। এই এসটার মানে কি? এসটা মানে হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। এগুলো মাঝে নট আছে তো, এমএস এম গুণে আছে সব। এসটা হচ্ছে আমাদের স্পেসিফিক হিট ক্যাপাসিটি। বাংলা দেখি কি বলে। এসটা মানে কি, এসটা মানে হচ্ছে যে কোনো একটা বস্তুর, এটা সব আলাদা আলাদা বস্তুর ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে, বুঝতে পারছিস? কারণ তুই একটা জিনিস ভাব, তোর জলকে গরম করতে এক প্রকার হিট লাগবে, আবার ধর অন্য একটা বস্তু, ধর কাঠ কাঠ, লোহা। লোহাই ধর, লোহাকে গরম করতে অন্য রকমের তাপ লাগবে, তাই না? তার মানে সেটা আলাদা আলাদা বস্তুর জন্য আলাদা আলাদা, এটা বস্তুর প্রপার্টিস, এটা বস্তুর প্রপার্টিস উপর নির্ভর করে, তাই না? ওকে, তো এটুকু বোঝা গেছে। এখন আমরা এই কোয়েশ্চেনটাকে নিয়ে আলোচনা করব। তারপরে আমরা কি পেলাম, যে কিউ ইকুয়াল টু এম এস ডেল্টা টি। এখানে ডেল্টা মানে আলাদা কিছু নয়, ডেল্টা টি টোটালটাই একটা জিনিস, বুঝতে পেরেছিস? ডেল্টা টি টোটালটাই একটা জিনিস, মানে ডেল্টা ত্রিভুজটা আলাদা একটা জিনিস, ওরা মনে করিস না। ডেল্টা টি মানে চেঞ্জ ইন টেম্পারেচার বলতে। সো এখান থেকে আমরা কি কি জানতে পারি, এটা ডেল্টা লিখে নে। এখান থেকে আমরা কি কি জানতে পারি, যে এখান থেকে আমরা এস মানে কি, তাহলে অসুবিধা হবে। স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এই জিনিসটা এখন আমাকে বুঝতে হবে যে হোয়াট ইজ দিস স্পেসিফিক হিট ক্যাপাসিটি। তো স্পেসিফিক হিট ক্যাপাসিটিতে কি বলছে, এর ফার্স্ট ডেফিনেশনটা কি, তাই একটা জিনিস খেয়াল কর। যদি এম ইকুয়াল টু যদি 1 হয়, তাই না, আর ডেল্টা টি যদি 1 হয়, ভাব তাহলে কি হবে, মানে কি এম মানে কি, বস্তুর ভর, আর বস্তুর ভর একক, তার মানে কি 1 কেজি কোনো বস্তু, কোনো বস্তুর 1 কেজি, তাই না? কোনো বস্তুর 1 কেজি, বুঝতে পারছিস? বুঝতে পারছিস? কোনো বস্তুর 1 কেজি। 1 কেজি। আর ডেল্টা টি 1 মানে কি, তো পরিবর্তনশীল না। ডেল্টা টি ইকুয়াল টু 1 মানে কি, টেম্পারেচার হ্যাঁ, ডিগ্রি। টেম্পারেচার 1 ডিগ্রি। না না, টেম্পারেচার দিতে বার করছে। ডেল্টা টি ইকুয়াল টু 1 মানে কি, ডেল্টা টি ইকুয়াল টু 1 মানে কি, বস্তুর 1 ডিগ্রি চেঞ্জ। 1 ডিগ্রি চেঞ্জ। 1 ডিগ্রি। কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি চেঞ্জ হয়েছে, বুঝতে পেরেছিস? যদি বলা হয় যে ডেল্টা টি ইকুয়াল টু 1, এর মানে হচ্ছে বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি চেঞ্জ, 1 ডিগ্রি সেন্টিগ্রেড ফারেনহাইট যা হবে কেলভিন, বুঝতে পারছিস? 1 ডিগ্রি চেঞ্জ। এম ইকুয়াল টু 1 মানে কি, যে বস্তুর ভর 1 কেজি টাইপ, বুঝতে পারছো? যদি এসআই পদ্ধতিতে আমি যদি বলি, যদি এসআই পদ্ধতিতে আমি যদি গণনা করি, তাহলে সে হচ্ছে বস্তুর ভর 1 কেজি। তারপরে এখান থেকে আমি কি বলতে পারি, যে আর
তখন কি হয়ে যাবে, কিউ ইকুয়াল টু এস হয়ে যাবে। এর মানে কি, কিউ ইকুয়াল টু এস মানে কি বলছে, যে যে পরিমাণ তাপ দিলি সেটাই ওই স্পেসিফিক হিট ক্যাপাসিটির সমান হয়ে যাবে। যে পরিমাণ তাপ দিলি সেটাই স্পেসিফিক হিট ক্যাপাসিটির সমান হয়ে যাবে, তাই না? তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, যে কোনো বস্তুর, তার মানে কি লিখবো এখান দিয়ে, যে কোনো বস্তুর এক কেজি ভরের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় তাকে আমরা স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলি, বুঝেছে? এটাকে বাংলায় বলে কি বলে, তাপগ্রাহিতা। হাত স্লিপ কাটছে না, হাত স্লিপ কাটছে, এই আঙুল স্লিপ কাটছে, নামছে, বা তাপগ্রাহিতা না কি বলে। আর এখান থেকে আমরা বলতে পারি যে এই স্পেসিফিক হিট ক্যাপাসিটি এফ সি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এটাকে আমি শর্ট ফর্মে লিখছি যে এসএইচসি, এটা কি আমাদের বস্তুর নিজস্ব প্রপার্টি। বস্তুর নিজস্ব প্রপার্টি, বোঝা গেছে? তার মানে এখান থেকে বলতে পারি যে এটা বস্তু ভেদে চেঞ্জ হবে, এটা শুধুমাত্র বস্তু ভেদেই চেঞ্জ হবে। বস্তুর নিজস্ব প্রপার্টি মানে কি, যে যখন বস্তুটাই চেঞ্জ হয়ে যাবে তখনই চেঞ্জ হবে, অন্য কোনো কিছুতে এটা চেঞ্জ হবে না, বুঝতে পেরেছিস? অন্য কোনো কিছুতে এটা চেঞ্জ হবে না, আর বস্তু ভেদেই চেঞ্জ হবে। তো আই হোপ এটুকু ক্লিয়ার। আঙুলটা দে, এর হাত কামছে, এর হাত কামছে। হয়েছে? তোর হাত কামছে কেন? কামছে না, স্লিপ কাটছে। তো এটুকু বোঝা গেছে। চল দুটো নিউমেরিক্যাল কর, দুটো কোশ্চেন কর, এই দুটো কোশ্চেন কর। ফার্স্ট কোশ্চেন কর, তোর কোনো বস্তুকে কতটা তাপ দিলে বস্তুর উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে
30°C হবে যখন হিট ক্যাপাসিটি ইকুয়াল টু আমাদের 3.2। ক্যালোরি পার কেজি পার সেন্টিগ্রেড। আর বস্তুর ভর সমান একটা করবো, একটা করবো। হ্যাঁ কর। কর। হচ্ছে বিয়াল্লিশ ক্যালোরি দাম দিলে হবে। আন্দাজে বার করেছে 42 ক্যালোরি। 42 ক্যালোরি। আগে পুরোটা লিখে কর।
বার করতে কি হবে? কোন বস্তুকে কতটা তাপ দিলে ও আচ্ছা, কতটা তাপ? কিউ 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 বের করতে কিউ বের করতে হবে প্রযুক্ততা কি ও অদায় পয়েন্টটা উঠিয়ে পরে জিরো লেখা যায় তো হুম হুম পয়েন্টটা তোলার জন্য হয়েছে। দেখো তো এইটুকুনি করেছি বড় হয়ে যাচ্ছে আরে আজব তো, এটা কত হয়? এটা গুণ করলে কত হয়? 4.2 গুণ 20 তো হ্যাঁ কত হয়? পয়েন্টটাই তো দিসনি। সে কি হয় এখান থেকে? হ্যাঁ, কত বেরিয়েছে? 84। ও ও কি করে আসলে বলতে কি? 84। এই 20 সঙ্গে 4 গুণ হচ্ছে 20 সঙ্গে 2 এই দেখ, হ্যাঁ দেখ আমরা কি জানি কিউ ইকুয়াল টু এম এস ডেল্টা টি, তাই না? ডেল্টা টি মানে কি? চেঞ্জ ইন টেম্পারেচার, উষ্ণতার পরিবর্তন। তো উষ্ণতার পরিবর্তন আগে ছিল 20, পরে হয়ে গেল কত? 30। 10 ডিগ্রি। 10 ডিগ্রি তাহলে 10 ডিগ্রি পরিবর্তন। হ্যাঁ, এম কত? 2 2। ই কত? 4.2 ইন্টু উষ্ণতা পরিবর্তন কত? 30 মাইনাস 20 মানে 2 গুণ 4.2 ইন্টু 10, তাই না? তাহলে 4.2 বাই 10, এটা সমান 84 ক্যালোরি। ও বুঝছি বুঝতে পেরেছিস? হ্যাঁ আমার কি আন্দাজে উত্তরটা বের হলো? বলো ভাই, বেরিয়ে গেছে। আমারও একটু বেরোচ্ছিল পয়েন্ট, কি করে ভুল ভাল লেখা। এরপর হচ্ছে আমাদের আপেক্ষিক। এরপর হচ্ছে আমাদের আপেক্ষিক তাপগ্রাহিতা। বুঝতে পেরেছিস? আপেক্ষিক তাপগ্রাহিতা। আপেক্ষিক তাপগ্রাহিতা কি বলছে? আপেক্ষিক তাপগ্রাহিতা খুব বেশি কিছু না, এটা মনে হচ্ছে তো এই কোনো বস্তুর তাপগ্রাহিতা ডিভাইডেড বাই জলের তাপগ্রাহিতা। কোনো বস্তুর তাপগ্রাহিতা ডিভাইডেড বাই জলের তাপগ্রাহিতা। তার মানে কি? তার মানে যে কোনো একটা বস্তুর, তাই না, কোনো একটা বস্তুর 1 কেজি, তাই না, কোনো একটা বস্তুর 1 কেজির ভরকে তোর 1 ডিগ্রি উষ্ণতার পরিবর্তনে যতটা তাপ দিতে হয়, এবং জলের
এসে 1 কেজি ভরের জলকে যতটা তাপ দিলে তার উষ্ণতা 1 ডিগ্রি পরিবর্তন হয়, তাদের অনুপাত হচ্ছে আপেক্ষিক তাপমাত্রা। বুঝতে পেরেছিস? আর এটা এসআই পদ্ধতিতে, এটা সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে তোর এইটা তোর উপরটারই সমান হয়, কারণ জলের তাপগ্রাহিতা 1 হয়। ওটা 1 হয়েছে, ঠিক আছে? তো 1 ক্যালোরি, এটা যে 1 ক্যালোরি আর গ্রাম পার সেকেন্ড। এখন আমরা এদের একক নিয়ে যদি কথা বলি, একটু বোঝা গেছে? খুব বেশি। এইবার আমরা আসছি এককগুলো নিয়ে। আসছি একক, যে আমরা কোন এককে এদের মেজার করি। যেমন দূরত্বকে মিটার দিয়ে মেজার করি, সময়কে সেকেন্ড দিয়ে, ঠিক আছে? তো তেমনি আমরা তাপকে কিভাবে রিপ্রেজেন্ট করি। তো এবার আসছে আমার তাপ। তাপ কি? তাপটা কি? এক প্রকার শক্তি। তাপটা কি? এক প্রকার শক্তি। আর শক্তির একক কি? শক্তির একক কি? শক্তি বা কার্যের তাহলে এটা কি হয়? এসআই পদ্ধতিতে জুল, আর এটা হচ্ছে সিজিএস ক্যালোরি। ক্যালোরি। এটাকে সিএল আর এটাকে জে দ্বারা। আর 2 নম্বর কি বলছে? উষ্ণতা। এসআই পদ্ধতিতে কি? কেলভিন। কোনটা বেশি ব্যবহার করা হয়? জুল না ক্যালোরি? দুটোই সমান। আর এটা ফারেনহাইট। ডিগ্রি আচ্ছা। আর থার্ড কি আমাদের? স্পেসিফিক হিট ক্যাপাসিটি। স্পেসিফিক হিট ক্যাপাসিটিতে কি হয়? তোর কি হবে? জুল পার কেজি পার কেলভিন। আর সিজিএস বলতে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি ফারেনহাইট। আর ভরের একক কি? ভরের একক আর আগে লেখা উচিত ছিল। ভর কি? এসআই পদ্ধতিতে ভরের একক কি? এসআই পদ্ধতিতে কেজি। আর সিজিএস পদ্ধতিতে গ্রাম। কিলোগ্রাম। বোঝা যাচ্ছে? আমার হাতের ঘর্ষণ কমে গেছে। তোর হাতের ঘর্ষণ ঠিক আছে। যে ওটা আমার হাত কাজ করছে না, স্নায়ু কোষ নষ্ট হয়ে গেছে। এটুকু বোঝা গেছে? এটুকু বুঝতে পেরেছিস? হ্যাঁ।
হয়েছে তোর এরকম হচ্ছে না, কি হাতে কোনো ঘামই হচ্ছে না, ধরতে হচ্ছে না কিছু, সব স্লিপ কেটে পড়ে যাচ্ছে। ঘামই হচ্ছে না মানে? আরে তোমার হাতে একটা কিছু ধরতে পারছিস তুই? পারছি না, স্লিপ কেটে পড়ে যাচ্ছে। তো এবার আসছে আমাদের পদার্থের অবস্থা তুমি নাটক ও লিন তাপের ধারণা, যে তাপের প্রভাবে কি করে পদার্থের অবস্থার পরিবর্তন হয়। তার মানে কি পদার্থের অবস্থার উপর তাপীয় প্রভাব। তার মানে আমি দেখ ধর প্রথম একটা বরফের টুকরোকে তুই যদি রেখে দিস বা খোলা বাতাসে যদি রেখে দিস একটা বরফের টুকরোকে, ও কি করবে? জল হয়ে যাবে। জল হয়ে যাবে। তার মানে কি ও বাইরে থেকে কি করছে? তাপ গ্রহণ করছে। তার ফলে কি হচ্ছে? উষ্ণতা বাড়ছে। হ্যাঁ। উষ্ণতা বাড়তে 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 যখন 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি হবে তখন ও কিছু তাপ গ্রহণ করে কি হয়ে যাবে? জল। তারপর তুই কি করলে? ওটাকে চুলার মধ্যে বসিয়ে দিবি, তাই না? তবে আরো গরম করছিস চুলো উনুন নাকি? তখন তারপর তুই কি হলো? গরম করতে থাকলি। গরম করতে 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 একটা টাইম পর তোর 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল। তখন কি হয়ে যাবে? বাষ্পে পরিণত হয়ে যাবে। আর এখানটা দেখ জলই থেকে গেল। জল তোর হয়ে যায়নি, কেরোসিন হয়ে যায়নি, বুঝতে পারছিস? জল পেট্রোল হয়ে যায়। তাহলে এই পুরো প্রসেসে কি হচ্ছে? কেমিক্যাল কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে কি ফার্স্ট কি আমাদের জল। যে আমরা ওই সব ক্ষেত্রে কি ডিসকাস করব যেখানটায় কেমিক্যাল চেঞ্জ হচ্ছে না, বুঝতে পারছিস? যেখানটা কেমিক্যাল চেঞ্জ হচ্ছে না, মানে কেমিক্যাল চেঞ্জ ঠিক আছে, হচ্ছে না। কি ওভাবে আমি নাড়া দিতে হচ্ছে বেশি। আচ্ছা, তারপরে আমরা ওইসব দিকে ডিসকাস করবো যেগুলোতে কি তোর কেমিক্যালি চেঞ্জ হচ্ছে না। সেকেন্ড, এখন আমরা কি কি দেখলাম? যে কোনো কঠিন বস্তু, তাই না? তাহলে কি কঠিন বস্তু যদি কি করে, যদি তাপ গ্রহণ করে তাহলে প্রথমে কি হবে? গরম হতে থাকবে। ফার্স্টে তাপ দেওয়া মানে কি? যে গরম হতে থাকছে। তারপর কি হয়? তরল, তাই না? তারপর গ্যাসীয়। আর তারপর কি হয়? যদি আরো ফার্দার তাপ প্রয়োগ করিস গ্যাসীয়। কি হয়? গ্যাসীয়। অনেক সময় তো কঠিন থেকে ডাইরেক্ট গ্যাস হয়। Dry ice কঠিন থেকে ড্রাই আইস মানে ওটা কি? ওটা তরল হয় ঠিকই, কিন্তু এত ফাস্টলি তরল থেকে বাষ্প পরিণত হয়ে যায়, ওটা নগণ্য। ন্যাপথলিনও হয়তো। হতে পারে। তারপরে এটুকু বোঝা যাচ্ছে? তার মানে কি? আর কঠিন থেকে তরল যে হচ্ছে, এই যে উষ্ণতা এবং ক্রিটিক্যাল যে উষ্ণতা, ওটাকে বলা হয় কি? হিমাঙ্ক। তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে, এটা কি বলা হয়? এটা হিমাঙ্ক না গলনাঙ্ক? হিমাঙ্ক আর গলনাঙ্ক দুটোই। বুঝেছ? তরল থেকে যদি কঠিনে পরিণত হয় তার মানে কি হচ্ছে? হিমাঙ্ক। আর তরল আর কঠিন থেকে যদি তরলে তার মানে কি? গলনাঙ্ক। গলনাঙ্ক। বুঝেছে? আবার গ্যাস থেকে সাথে যাচ্ছে তার মানে কি? হ্যাঁ, গ্যাস থেকে না, দেখ কালই তো হচ্ছে উজু করে লেখো। কি করে? কঠিন, তাই না? এখান থেকে সাথে যাচ্ছে, তরল হতে যাচ্ছে। তাও তরল হচ্ছে মানে কি? গলনাঙ্ক। গলনাঙ্ক। তরল থেকে কঠিনে যাচ্ছে তার মানে কি? হিমাঙ্ক। হিমাঙ্ক।
তরল থেকে কি হচ্ছে, গ্যাস হচ্ছে, মানে কি স্ফুটনাঙ্ক। গ্যাস থেকে সেটা আসছে, জলে। তাই গ্যাস থেকে তরলে আসছে, ও, সেটা কি হবে? সেটা কি হবে সেটা? কঠিন আমাকে দেখতে না না না। আছে আর কিছু? ঘনীভবন তো সে ঠিক আছে। আচ্ছা, ওই শিশির টিশির আছে শেষের দিকে। মেঘ, বৃষ্টি, বাষ্পীভবনের পরে থাকার কথা ছিল। বৃষ্টি। এই যে এখানে মনে আছে কুয়াশা শিশির, ঘনীভবন, বাষ্পীভবন। ধ্যাৎ, তো অনেক পরিবর্তন হচ্ছে না। এটার কোনো নাম আমি জানি না। এরকম কিছু হবে নাকি আমি, তাহলে এটুকু বোঝা গেছে, এটুকু বোঝা গেছে। আর এটা কি হয়, ঘনীভবনের মাধ্যমে। আর যে প্রসেস এটা গলনাঙ্ক মানে কি, উষ্ণতাটা, তাই না? গলনাঙ্কটা কি, উষ্ণতা। আর যে প্রসেস সেটাকে বলা হয় কি, গলন। আর এটা কি বলা হয়, এরপর এটাকে ঘনীভবন। কঠিন। এটা কি স্ফুটন। আর কি বলা হয়, ঘনীভবন। 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 এই যে প্রসেসটাকে বলা হয় ঘনীভবন। কান ওয়াশ করে আসবে। তো এটুকু বোঝা গেছে, এটুকু বুঝতে পেরেছিস? হ্যাঁ। আর একটা জিনিস মনে রাখবি, কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো বস্তু কঠিন থেকে তরল হবে, আর সেই উষ্ণতায় তরল থেকে কি হবে, কঠিনে হবে। তরল থেকে কঠিন হবে, সেই উষ্ণতায় তরল থেকে কঠিন হবে। কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় তরল থেকে গ্যাস হবে, আর সেই উষ্ণতায় গ্যাস থেকে তরল হবে। সেই উষ্ণতাতেই হবে। তার মানে দেখবি যে গলনাঙ্ক আর কি হিমাঙ্ক দুটো কি সেম। কারণ কি, যে যদি আমরা বরফের গলনাঙ্ক বলি সেটা কত, গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি, আর হিমাঙ্ক 0 ডিগ্রি। 0 ডিগ্রি। তারপর তরল থেকে যখন মানে কি জল থেকে যখন হচ্ছে 100 ডিগ্রি, তখন কি 100 ডিগ্রি। আর যখন ওখান থেকে যখন তখন ওটাও 100 ডিগ্রি। তাহলে একই উষ্ণতায় কখনো তরল কখনো গ্যাস, তো চেঞ্জটা আসলে কোথায় আসছে, আর কোন জিনিসটা এফেক্ট করছে, যেটা ওদের তরল থেকে গ্যাস বানাচ্ছে আর গ্যাস থেকে তরল, তাপ। এটা হচ্ছে তাপ। আর তাপ, ওই তাপের মানে কি, ওই তাপের মানে হচ্ছে লীন তাপ। ওই তাপের সেটা হচ্ছে লীন তাপ। তার মানে এটুকু বোঝা গেছে যে কঠিন থেকে তরল আর তরল থেকে গ্যাস কিভাবে হচ্ছে। কি বলছিলি? তুই চুপ কর। জানো ওইটা কি দাদা, ওই সবাই জানে ওটা কি জানে স্কুলে, সেটাই তো আমিও তো দেখছি। এইটা, এটা মূর্তি। বাহ, ডুডু। তার মানে এটুকু বোঝা গেছে যে কি করে প্রসেসটা হয়। একটা সিনেমায় ছিল, এর মধ্যে হিরে ছিল, ওই সে একটা বুড়ো লোক যাচ্ছিল, বাবা ঠিক আছে ঠিক আছে বম ফিট করে চালিয়েছিল। ঠিক তার মানে এর নাম কি রে বোন? তার মানে কঠিন ভবনে হিমাঙ্ক আর ইসে আমাদের বোঝা গেছে। এবার দেখ আসলে হয়টা কি, একটা গ্রাফ। তার মানে এই সূত্রে আমাদের একটা গ্রাফ আছে, সেই গ্রাফটা আমাদের মনে রাখতে হবে। সেই গ্রাফটা কি, সেগি বেগি হবে। শান্তি।
এখানে কি উষ্ণতা, বুঝেছো? আর এখানটা কি তাপ। দেখ তুই তো এখান থেকে শুরু কর, তো তুই তাপ দিচ্ছিস, দেখ তাপ দিচ্ছিস কি হচ্ছে, উষ্ণতা বাড়ছে, তাপ দিচ্ছিস উষ্ণতা বাড়ছে, একটা টাইম পর দেখ উষ্ণতা সেম হয়ে গেছে। তুই তাপ দিচ্ছিস কিন্তু উষ্ণতা বাড়ছে না, বুঝতে পারলি? তুই দেখ এখানটা দেখ, তুই তাপ দিচ্ছিস কিন্তু উষ্ণতা বাড়ছে না, তার মানে কি? এখান দিয়ে টানলে হবে না? তার মানে কি, যে তুই তাপ দিচ্ছিস এখানটায়, তাই না? এখানটায় তুই তাপ অ্যাপ্লাই করেছিস এই যে এই পয়েন্টে, কিন্তু উষ্ণতা বাড়ছে না, তার মানে কি? এই জায়গাটায় ফেজ চেঞ্জ হচ্ছে, মানে কি ফেজ চেঞ্জ মানে কি? অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তন কি বল? ফেজ চেঞ্জ। তার মানে ধর এই জায়গাটাও কি ছিল? কঠিন। মানে এই জায়গাটা কি ছিল? কঠিন। আর এই জায়গাটা কি হচ্ছে? কঠিন থেকে তরল হচ্ছে, তার মানে কি কঠিন থেকে, আর এই পয়েন্টে এসে কি হয়ে গেল? এই পয়েন্ট পর্যন্ত কি ছিল? কঠিন। এই পয়েন্টে এসে কঠিন থেকে তরল হচ্ছে, আর এখানটা কি হয়ে গেল? তরল। আর এখানটা এসে কি? এটা কি? তরল। গ্যাস, তরল থেকে গ্যাসীয় হচ্ছে, তাই না? তাহলে এই পোর্শনে কি? এটা তরল। যখন এখানে আসছে এ পর্যন্ত কি ছিল? তরল। আর এই পয়েন্টে এসে কি হয়ে গেল? তরল থেকে গ্যাস হচ্ছে। তাই না? এই পয়েন্টে কি? তরল থেকে গ্যাস হচ্ছে, আর এই পয়েন্টে এসে কমপ্লিট গ্যাস, তাই না? তারপরে দেখ গ্রাফটা বোঝ, যে তাপ দিচ্ছিস উষ্ণতা বাড়ছে, কিন্তু একটা টাইম পর উষ্ণতা বাড়ছে না। কেন? তাপ দিচ্ছিস তাও উষ্ণতা বাড়ছে না, পরিবর্তন হচ্ছে। কারণ এই জায়গাটা পরিবর্তন হচ্ছে, আর পরিবর্তনে কি হয়? উষ্ণতা চেঞ্জ হয় না। কারণ যেই উষ্ণতায় এ তরল থাকে, একদম তরল হয়, তরল একদম জাস্ট হচ্ছে, আর যেই উষ্ণতায় ও তরল থেকে জাস্ট কি হচ্ছে? কঠিন হচ্ছে। ওই দুটো কি সেম, কিন্তু চেঞ্জ কোথায় হয়? দেখ চেঞ্জ কোথায় হচ্ছে? চেঞ্জ কোথায় হচ্ছে? তাপে চেঞ্জ হচ্ছে। আর এই পোর্শনটা কি? লিন তাপ। আর এই পোর্শনটা কি? আমাদের লিন তাপের পোর্শন। লিন তাপের সংজ্ঞাটা কি জানো? ওই সংজ্ঞাটা ভীষণ গুলিয়ে যায়, যে তাপ গ্রহণ করলে বস্তুর উষ্ণতা পরিবর্তন হয় না, শুধু অবস্থার পরিবর্তন হয়। তাহলে তাহলে ইথার দিয়ে যেটা বলেছিলেন না 7 এ, লিন তাপের জায়গায় ইথার আর জল কলসি ঠান্ডা হয়ে যায়, ওটা ঠান্ডা হয়ে গেল। দেখ ওখানটা তোর ইসে হয়, তোর জলের কলসি যখন দেয়, জলের কলসি ছিদ্র থেকে কি হয়? বাইরে একটা ওয়াটার লেয়ার পড়ে, তখন ইসে হয় না, কিন্তু তো ফুটন হয় না, তখন আমাদের হয় কি? বাষ্পীয়, যেটা আছে বলুন। আর ইথারে কি হয়? ইথার তো তোর অনেক উদ্বায়ী বস্তু, অনেক উদ্বায়ী। যখন আমাদের হাতে পড়ছে, তখন প্রথমত আমাদের হাতের থেকে কি করছে? নর্মাল তাপও নিচ্ছে। নর্মাল তাপ নিয়ে কি করছে? মানে এসে ওর উদ্বায়ী অবস্থায়, উদ্বায়ী মানে কি? যে প্রচন্ড রকমের বাষ্পীভবন হতে পারে, বুঝলি? আর কোন একটা বস্তুর ফেস চেঞ্জ করার জন্য লিন তাপ লাগবে। কোনটা বস্তুর ফেস চেঞ্জ করার জন্য লিন তাপ লাগবে, আর ও লিন তাপটা কোথা থেকে নিচ্ছে? আমাদের বডি থেকে নিচ্ছে। সো দ্যাটস ওয়াই বডি ঠান্ডা হয়ে গেছে। তার মানে কি দেখতে হবে এখান থেকে? যে কোনো একটা বস্তুর ফেস চেঞ্জ করার জন্য, তার মানে কি অবস্থার পরিবর্তনের জন্য লিন তাপের প্রয়োজন। তার মানে এখান থেকে আমাদের একটা নতুন কনসেপ্ট আসছে, সেটা কি? লিন তাপ। এই গ্রাফটা বোঝা গেছে কি হয়? এইসব আঁকতে আসবে নাকি? দেখো না, এসব আমাদের অকাতের বাইরে। তার মানে কি? এবার আসছে কি আমাদের লিন তাপ, যে তাপ বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায়, কিন্তু
উষ্ণতার পরিবর্তন ঘটায় না। তাকে লীন তাপ বলে। পরিবর্তন ঘটায় না, না না ওটা পরিবর্তন হ্যাঁ পরিবর্তন ঘটায়। হয়েছে? তো এখানটায় আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে জলের বরফ গলনের লীন তাপ। 0 ডিগ্রি সেলসিয়াস। বরফ বরফ কত ডিগ্রি সেন্টিগ্রেড গলে? ওই বরফ কত ডিগ্রি সেন্টিগ্রেড গলে? বরফ 0 0 ডিগ্রি সেন্টিগ্রেড গলে, তাই না? তাহলে দেখ, জলকে তুই ঠান্ডা করছিস 0 ডিগ্রি সেন্টিগ্রেড হলো, দেখছিস তখনও জল না, তাই না? বাইরে থেকে যখন ও লীন তাপ গ্রহণ করবে তখনই ও বরফ হতে পারবে, এর আগে পর্যন্ত বরফ হতে পারবে না। যতক্ষণ না ও লীন তাপ পাচ্ছে ততক্ষণ পর্যন্ত ও যতক্ষণ না পাচ্ছে না ততক্ষণ পর্যন্ত বরফ হতে পারবে না। জলই থেকে যাবে ততক্ষণ পর্যন্ত, বুঝতে পারলি? সো বরফ গলনের লীন তাপ কত? 80 ক্যালোরি আর গ্রাম, মানে 80 ক্যালোরি পার গ্রাম, তাই না? তারপর কি আছে আমাদের জলের হ্যাঁ বাষ্পীভবনের লীন তাপ, বাষ্পীভবন তো 360, বা স্ফুটনের বা জলের স্ফুটনের লীন তাপ 560, হাট 300 না 300 400 এরকম কিছু, 500 মনে হচ্ছিল। 537 এরকম কিছু একটা মনে হয়। হ্যাঁ হ্যাঁ, 537 সেটাই বলছিলাম 537 ভাবি আমরা সায়েন্টিস্ট হবে। হ্যাঁ। তাহলে কি 537 ক্যালোরি পার গ্রাম। তারপরে এখন তুমি যদি বলে যে জলের কঠিনী ভবনের লীন তাপ কত? বলটা মাইনাস হয়ে যাবে। জলের কঠিনী ভবনের লীন তাপ কত মাইনাস, সেটা বলে। ওই মাইনাস বা 537 ক্যালোরি আর গ্রাম। জলের কঠিনী ভবনের লীন তাপ মাইনাস 80 ক্যালোরি, মাইনাস 80 ক্যালোরি পার, বুঝতে পারছিস? ওটাই হবে। আর মাইনাসটা কি রিপ্রেজেন্ট করছে? যে তাপ বেরিয়ে যাওয়া, ও আচ্ছা তাপ বেরিয়ে যাওয়া। আর Minus 80 প্লাস 80 ক্যালোরি কি রিপ্রেজেন্ট করছে? যে তাপ ঢোকা। ঢোকা আর যদি তোকে বলে স্টিমের তোর ঘনীভবনের লীন তাপ কত? স্টিমের ঘনীভবনের লীন তাপ কত সেটা বল। 80 100 ডিগ্রি। স্টিমের ঘনীভবনের লীন তাপ বুঝিস না নাকি তোরা? স্টিম মানে কি? বাষ্প। হ্যাঁ, তো জলের বাষ্প হচ্ছে জলে পরিণত হচ্ছে, কতটা লীন তাপ দিলে? মাইনাস 500। তো এইটুকু বুঝতে এতক্ষণ লাগে কেন? না আমি স্টিমটা বুঝতে পারিনি। স্টিম বুঝতে পারিস নি, সেটা বলবি তো তাহলে। আজ তো স্টিম বুঝতে পারছি না, তো জলের বাষ্প সেটাই তো স্টিম। না এটা কি সে কি ট্রেন হয় না, স্টিম ট্রেন। ওটাই ওটা জল দিয়েই চলতো। হ্যাঁ, কয়লার জল কয়লার জল মিশে সরল বানিয়ে চলতো নাকি? চিনিটা বাদ দিয়েছিল। এটা বুঝতে পারলি? বুঝতে পেরেছিস? তো এটুকু হচ্ছে আমাদের কি লীন তাপের কনসেপ্ট। তো এখন আমাদের আছে কি বাষ্পীভবন। তা আমরা এতক্ষণ কি কি পড়লাম? আমরা দেখলাম যে তো আমাদের সামারিতে আমরা কি দেখলাম? সামারিতে দেখলাম আমরা কি কঠিনী ভবন, কঠিনী ভবন, তাই না? এটা কি 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 চলে আসে? এটা চলে আসে হিমাঙ্ক, তাই না? আমরা মনে করি জলের হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কঠিনী ভবনে কি হয়? কঠিন ভবনে কি হয়? তরল থেকে কঠিন। সেকেন্ড হচ্ছে আমাদের কি
সেকেন্ড হচ্ছে গলন। কঠিনী ভবনের সাথেই আসছে কি গলন। কঠিনী ভবনের সাথে কি গলন। গলনে কি হয় গলনাঙ্ক। আর এটা তো আমাদের ইকুয়াল টু হিমাঙ্কের সাথে সমান হয়, সেটা কি 0°C ফর ওয়াটার। আর এটাতে হয় কি যে কঠিন থেকে তরল, বুঝতে পারছো? আর এই দুটো কি লিন তাপ সেম, এই দুটো কি আমাদের সেম সেম জিনিস, বুঝতে পারছিস, মোটামুটি সেম জিনিস। কারণ এদের কি গলনাঙ্ক আর হিমাঙ্ক কি হয় সেম। লিন তাপে কি হয় জাস্ট 80 ক্যালোরি, মানে লিন তাপ মোটামুটি সেম। আর কি বলছে আমাদের যে ফুটন, স্ফুটন কি যে তরল থেকে গ্যাস, আর এখানে কি আসে স্ফুটনাঙ্ক। আর এটা কি হয় আমাদের 100°C আর কি ওয়াটার। আর এরপর ফোর্থ আসে কি আমাদের ঘনীভবন। এটাতে কি হয় গ্যাস থেকে তরল। আর এটা কি ওয়াটারের জন্য 100°C। আর এই দুটো ইকুইভ্যালেন্ট জিনিস, বুঝতে পারা গেছে। আর এদের ফেজ ডিফারেন্সে কে দায়ী, সে কি লিন তাপ। মানে ফেজ ডিফারেন্সে দায়ী লিন তাপ। এটা কি লিখেছো? এটা ঘনীভবনের পর গ্যাস থেকে তরল। লিখেছো তোমার? হয়েছে। তো এবার আসছে আমাদের নেক্সট টপিক, সেটা কি বাষ্পীভবন। নে রে খালি করবি দেখতে চাই। বাষ্পীভবন, বাষ্পীভবনে কি হয়। বাষ্পীভবন আসলে বাষ্পীভবনের ফার্স্ট পয়েন্ট হচ্ছে সাধারণ উষ্ণতায় ঘটে। আর কি তরল থেকে বাষ্প পরিণত হয়, তরল থেকে বাষ্প হয়, তরল থেকে গ্যাস হয় না, তরল থেকে কি হয় বাষ্পে পরিণত হয়। কোন জিনিসের উষ্ণতা সবচেয়ে বেশি? হ্যাঁ কোন জিনিসের উষ্ণতা সবচেয়ে বেশি? সূর্য। আমি কি করি তো সায়েন্সের স্টুডেন্ট হয়ে এসব কি করতে বলছিস। কোন একটা জিনিসের উষ্ণতা তো ইসে আপেক্ষিক, তাই না? যে যত বেশি তাপ গ্রহণ করবে তার উষ্ণতা তত বেশি হবে, তাই না? তো উষ্ণতা তো কার সব থেকে বেশি সেটা তুই কি করে ক্যালকুলেট করবি? সাধারণ অবস্থায় বলছি। সাধারণ অবস্থা কোনো মানে নেই, যার উষ্ণতা যত বেশি হবে সে কি করবে, যার কম তাকে কি করে দিতে থাকবে। তো ওর উষ্ণতা কি হচ্ছে কমছে না, তাই সূর্য একদিন ধ্বংস হয়ে যাবে। ওর উষ্ণতা কমছে না, সূর্যের উষ্ণতা কমছে তো। তার আগে তুই ধ্বংস হয়ে যাবি, বুঝতে পারছিস? তুই সূর্যের পাশে গিয়ে দিন যদি নম্বর না ওঠে না তুই ধ্বংস হয়ে যাবি, ঠিক আছে? তখন লিখে আসবো সূর্য আবার নম্বর না আনার জন্য তাই। তো কি হয় এই বাষ্পীভবন যেটা, এটা কি হয় সাধারণ উষ্ণতায় ঘটে, আর তরল থেকে কি হয় বাষ্পে পরিণত হয়। দেখো দাঁড়াচ্ছ পায়ের মধ্যে পেন পড়ে গেছে না, তুই দিকে আমি ওইদিকে চলে যাচ্ছি। অনেকক্ষণ ধরে পেন লাগাম করছিস পায়ের মধ্যে।
এটা বোঝা যাচ্ছে? আর আর অ্যাকচুয়ালি দেখ বাষ্পীভবন জিনিসটা কি? ধর এখানটা জল, আচ্ছা ধর এটা জল ভরা আছে, হ্যাঁ? জলের সারফেসে জলের অণু থাকবে, নিচেও তো থাকবে। সারফেসেও তো থাকবে, সারফেসের অণু। আর উপরে কি? এয়ার মলিকিউল, এয়ার মলিকিউল কন্ট্যাক্টে আসছে, বুঝলেন? উপরে কি? এয়ার। আর নিচে কি? ওয়াটার মলিকিউল, মানে ওয়াটার মলিকিউল মানে কি? জলের অণু। আর উপরে কি? এয়ার মলিকিউল মানে কি? বায়ুর অণু। মলিকিউল মানে অণু। হুম। উপরে কি? তারপরে এখন কি হয় জানিস তো, যে এই কিছুটা অণুগুলো বলতে কি হয়, উপরের ইসে এই মানে বায়ুর অণু জলের অণুকে আকর্ষণ করে, বুঝতে পেরেছিস? তাই কি হয়, ওই জলের অণুগুলো সময় উপরের দিকে উঠে মানে বাষ্পীয় পরিণত হয়। ওই জন্য জল উষ্ণ হওয়ার সময় এরকম ঢেউ খেলে। এই জন্য সাধারণ উষ্ণতায় ফোটে। তোর ফোটে না, ফোটা আলাদা জিনিস, ফোটা আলাদা জিনিস, আর বাষ্পীভবন আলাদা জিনিস। বাষ্পীভবনের জন্য কি বললাম, পর ভালো করে দেখ, এদিক ওদিক না থাকি। কি কি লেখা? সাধারণ উষ্ণতা ঘটে। বাষ্পীভবন সাধারণ উষ্ণতায় ঘটে। তুই যে ধর আমি বলছি তুই মেঝের উপর জল ছিটিয়ে দে, একটা টাইম পর কি হয়ে যাবে? শুকিয়ে যাবে। জল শুকিয়ে যাবে। কেন? মানে মানে কি, যে অ্যাকচুয়ালি ওই জলটা কি হচ্ছে, বাষ্পীভবন হচ্ছে। আর তুই ইসে কর, কলসিকে তুই সে উনুনে দিয়ে ফোটা তাপ প্রয়োগ করছিস, জলের উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড করলি, তারপর জল বাষ্পে পরিণত হচ্ছে। ওটা কি? ওটা স্ফুটন। ধরো আমি একটা চায়ের কেতলিতে জল দিয়ে বসিয়ে দিলাম, বা একটা গামলায় জল দিয়ে বসিয়ে দিলাম, ওভেনটা তো নড়ছে না, তাহলে জলটা ফোটার সময় বা যখন গরম হচ্ছে নড়ছে কেন? আরে নিচের জল বাষ্পে পরিণত হচ্ছে, কি হচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে। আর গ্যাসের ডেন্সিটি কি ওয়াটার থেকে কম, আর ডেন্সিটি যেহেতু কম তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, উপরে উঠে যাচ্ছে। আর যখনই উপরে উঠছে তখন কি হচ্ছে, উপরে উঠে গিয়ে একদম সারফেসে যখনই যাচ্ছে তখন বাবলটা কি হচ্ছে, ফেটে যাচ্ছে। আর বাবলটা যখন ফেটে যাচ্ছে তখন কি হয়, বাবল ফেটে যাওয়ার জন্য তোর ভরবেগের পরিবর্তন ঘটে, ভরবেগের ইনস্ট্যান্ট পরিবর্তন ঘটে। তখন কি হয়, ওই বাবলটা জলের উপর ইম্পালস ক্রিয়েট করে, ওই ইম্পালস কলসির উপর ইম্পালস ক্রিয়েট করে, বুঝতে পেরেছিস? আর দ্যাটস ইম্পালসের জন্য ওটা কি হয়, বুঝতে পেরেছিস? আরো আরো ভালো করে বলছি, তুই নিচ থেকে কি করছিস, দহন দহন। আরো ভালো করে বল, তুমি প্রাকৃতিক গ্যাস যেটা পাচ্ছ এলপিজি, তাই না, ওটা ওটা কি করছে, দহন দহন হচ্ছে। দহন একটা কি কেমিক্যাল রিঅ্যাকশন, নিচে কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে যেখানে কার্বন আর বায়ুর অক্সিজেন মিলিত হয়ে গিয়ে কার্বন ডাই অক্সাইড বানাচ্ছে, আর তার ফলে তাপ উৎপন্ন হচ্ছে। ওই তাপটা কি করছে, তোমার কলসির যে মেটাল সারফেস ওটা নিচ্ছে, মেটাল সারফেসের সাথে কি আছে, জল, জল কন্ট্যাক্টে আছে। সেই কন্ট্যাক্টের জলের অণু ইনস্ট্যান্ট হিট লাভ করে কি হচ্ছে, উপর দিকে উঠে যাচ্ছে, তাই না? ইনস্ট্যান্ট হিট গরম 100 ডিগ্রি যখন হয়েছে তখন নিচের অণুগুলো কি হয়ে যাচ্ছে, বাষ্পে পরিণত হচ্ছে। আর তখন কি হয়, বাবল ক্রিয়েট হচ্ছে। আর বাবলের ঘনত্ব কি, বাবলের ঘনত্ব কি জলের থেকে কম, তাই উপরের দিকে উঠে যাচ্ছে। তার জন্য কি হচ্ছে, আর যখনই উপরের দিকে উঠে যাচ্ছে তখন কি হয়, ওর সারফেস টেনশন ঘটে, বুঝেছিস? একটা বাবল। আর আরো ভালো করে বলছে, এত তারা কিসের তোদের, এরকম যে হচ্ছে একটা বাবল হচ্ছে, আর উপরে কি ওয়াটার মলিকিউল এখানটা টেনশন ক্রিয়েট করে, সারফেস টেনশন বলে একটা জিনিস আছে, বুঝতে পেরেছো? তারপর একটা টাইম পর কি হয়, এটা ফেটে যায়, ফেটে যাওয়ার জন্য কি হয়, সারফেস এনার্জি রিলিজ হয়। সেই সারফেস এনার্জির জন্য একটা ইম্পালস ক্রিয়েট হয়, সেই ইম্পালসটা জলকে আন্দোলিত করে, সেই জল কলসির ওপর ইম্পালস ক্রিয়েট করে, তার জন্য কলসি। এটা আসবে, এটা আসবে, এই যে এই ব্যাটাই প্রশ্ন করেছে, এই ব্যাটাই ওর দরকার রাখতে পারে পরীক্ষা নাকি। এটুকু বোঝা গেছে যে বাষ্পীভবন কি করে ঘটে, বোঝা গেছে? অ্যাকচুয়ালি কি হয়, এই যে এখান থেকে
জলের অণু উপরে উঠছে, তাই না? আবার জলের অণু এখান থেকে আবার নিচেও আসছে, বুঝতে পারছিস? ইকুইলিব্রিয়াম ক্রিয়েট, বুঝতে পারছিস? যে এখানটায় ধর জলের কি করছে, এই যে কি বলবো এটা, এয়ার মলিকিউল কি করছে, জলকে টানছে। একটা জিনিস মনে রাখবি যে এই একটা অণু এ আর একটা অণু এ, এদের মধ্যে অলওয়েজ আকর্ষণ বল ক্রিয়েট হয়। ওই যে আর এই একটা অণু এ আর একটা অণু বি, এদের মধ্যে আকর্ষণ বল ক্রিয়েট হয়। মানে কি, বিভিন্ন উপাদানের অণুর মধ্যে কি হয়, আকর্ষণ বলের সৃষ্টি হয়। আবার একই উপাদানের অণুর মধ্যে আকর্ষণ বলের সৃষ্টি হয়। এওসি হবে। এওসি কি এওসি? না এওসি হবে। আচ্ছা হ্যাঁ ওকে, মানে এ আর বি মানে কি, এ একটা বস্তু, বি অন্য একটা বস্তু। এ এন্ড এ মানে কি, এ একটা বস্তু আর ওটা ওই বস্তুটাই, তার মানে দুটো বস্তুর একই অণুর মধ্যে আকর্ষণ বল। তার মানে এটুকু বোঝা যাচ্ছে, এটুকু দেখা কি হচ্ছে, ইতে তো কালি দিত নেই ওটা, ওখানে আছে, আমি দেখলাম সেদিনকে দেখে এখানে। হ্যাঁ সাইড দিয়ে আমি দেখে দিচ্ছি ওই সবুজ কাপড়টা রয়েছে ওই দিকে। তুই জানা হ্যাঁ ওটা ঠিক আছে, ওইখানে চেক করে। আমি সেদিন দেখলাম, দেখ তাহলে দেখ, প্রায় থেকে পিছনের দিকে দেখ। চার বাদ দে, এদিকে তাকা, মাটিতে পড়ে থাকে। এদিকে দেখ কি হচ্ছে। যে অ্যাকচুয়ালি আমি প্রথমে এই জিনিসটা প্রথমে জানতে হবে যে ধর কোনো একটা অণু এ আর কোনো একটা অণু এ, এটা কি হয়, পরস্পরকে আকর্ষণ করে, বুঝতে পারলি? এটা পরস্পরকে আকর্ষণ করে। এই বলটাকে কি বলে, সমশক্তি বল। তারপর কোনো একটা বস্তু এ আর কোনো একটা বস্তু বি, এরা পরস্পরকে আকর্ষণ করে, এই বলটাকে কি বলে, আসঞ্জন বল। ওহো আটা বলতে বাহ, সেটা আমাদের ঠিক রাস্তা কথা চলে গেছে। আসঞ্জন বল। বাহ, বুঝতে পেরেছিস? তার মানে এখন এই দেখ, এখানে ওয়াটার মলিকিউল আছে আর উপরে কি এয়ার মলিকিউল, এরা পরস্পরকে আকর্ষণ করছে কোন বল দ্বারা, আসঞ্জন বল দ্বারা। আসঞ্জন, বুঝতে পেরেছিস? এরা পরস্পরকে আকর্ষণ করে, তখন কি হয়, এই অণুগুলো উপরের দিকে এখান থেকে চলে আসে, এই অণুগুলো উপরের দিকে চলে আসে, বুঝতে পেরেছিস? এখানটায় চলে আসে ওয়াটার মলিকিউল গুলো, তখন কি হয়, এখানটায় ওয়াটার মলিকিউলের ডেনসিটি অনেক বেশি বেড়ে যায়। তখন কি হয়, এখান থেকে ওয়াটার মলিকিউল এই মলিকিউল গুলোর আকর্ষণের জন্য আবার নিচের দিকে চলে আসে। তার মানে কি হয়, তার মানে হচ্ছে এটা কি, যে ওয়াটার মলিকিউল কখনো উপরে যাচ্ছে আবার নিচে আসছে, উপরে যাচ্ছে নিচে আসছে। তার মানে এখন ভাব, তার মানে জিনিসটা কি হচ্ছে, ওয়াটার মলিকিউল উপরে নিচে আসা যাওয়া হচ্ছে। আর এই জিনিসটাকে কি বলে, সাম্যাবস্থা। এরকম একটা জিনিসকে সাম্যাবস্থা বলে। এখন এই উপরে নিচে, এখন ভাব, এখন যদি, তার মানে একটা জিনিস খেয়াল কর, উপরের থেকে নিচের থেকে উপরে যাচ্ছে কেন, কারণ উপরে কি জলের ময়েশ্চারাইজ কম, উপরে জলের অণু কম, বায়ুতে জলের অণু কি কম, তাই জলের অণু নিচ থেকে উপরে যাচ্ছে। যদি আবার দেখ উপর থেকে নিচে কেন আসছে, যখন এই জলের উপরে জলের অণুর ঘনত্ব বেড়ে যাচ্ছে, তারপর যদি এই যে জলের উপরে যে জলের ঘনত্ব, উপরে যে এই যে ওয়াটার মলিকিউলের যে ঘনত্ব, এটা যদি সবসময় কম থাকে তখন কি হবে, কম থাকলে নিচে চলে যাবে। যদি কম থাকে তাহলে কি হবে, কি নিচে চলে যাবে, কিসব বকে যাচ্ছিস? যদি উপরে যদি জলের ঘনত্ব যদি কম থাকে, এই যে উপরে এই যে পার্টে, এই পার্টে যদি ওয়াটার মলিকিউল যদি কম থাকে তাহলে কি হবে, উপরে উঠে যাবে। কি উপরে উঠবে, জলের অণুগুলো উপরের দিকে উঠে যাবে, মানে কি এয়ারের সাথে মিশতে থাকবে। যদি এয়ারে জলের অণু কম থাকে তাহলে এই যে জলের অণুগুলো এয়ারের দিকে চলে যাবে, এয়ারের দিকে যেতে থাকবে। আরে দেখবি যখন চা করে তখন কিন্তু যদি উপরে ওয়াটার মলিকিউল যদি খুব বেশি থাকে তাহলে কি হয়ে যাচ্ছে, ওয়াটার মলিকিউল গুলো জলে পাত্রের দিকে চলে আসছে। দেখেছি, এবার বুঝতে পারছিস, বাষ্পীভবনটা আসলে কি,
বাষ্পীভবনে কি হচ্ছে, যে একে অপরের আকর্ষণের জন্য এ উপরে উঠছে নিচে নামছে, উপরে উঠছে নিচে নামছে, ইকুইলিব্রিয়ামের সৃষ্টি হচ্ছে। কিন্তু স্ফুটনের ক্ষেত্রে কি হচ্ছে, যে এ বাষ্পেই পরিণত হবে, গ্যাস হবেই, গ্যাসের থেকে তোর জলে হওয়ার কোনো চান্স নেই। গ্যাসের উপর কিছু হয় না, গ্যাসই হবে, প্লাজমা গ্যাসের উপর কিছু হয়, প্লাজমা, প্লাজমা প্লাজমার উপর কি হয়? প্লাজমার উপর কিছু একটা বন্ধু। বুঝতে পারছিস? দেখে দিলাম কত এটুকু বোঝা যাচ্ছে যে কি হচ্ছে। করেছিলাম। এখন যদি ওপরে, তার মানে এখন এই জলের অণুগুলো কিসে কিসে আছে, বায়ুতে আছে, তাই না? যদি এখানে তুই যে উইন্ড বা হাওয়া চালিয়ে দিস তখন কি হবে, এই পার্টটা এই জলের অণুগুলো কি সরে যাবে, সরে যাবে। আর তখন কি হবে, উপরে আবার জলের শূন্যতা দেখা দেবে, তাই না? তখন আবার কি হবে, একই যদি উপর থেকে হাওয়া দেওয়া হয় তাহলে ওগুলো নিচে সে একই হবে। নিচে চলে উপর থেকে হাওয়া দিলেও প্রেসার এখান দিয়ে চলে যাবে। তুই বললি কি নিচে চলে যাবে? তার মানে কি উপরের দিকে আর নিচে, তার মানে জলের অণু উপরে যাচ্ছে, জলের অণু মানে এখান থেকে জলের অণু বায়ুতে যাচ্ছে, আর বায়ু থেকে জল নিচে আসছে, এটা নেটওয়ার্ক তাই না? চেঞ্জ হয়ে গেল। উপর থেকে জল উপরে যাচ্ছে আর নিচে থেকে এখানে আসছে, বুঝতে পেরেছিস? তখন কি হচ্ছে, এখানটায় জলের অণু ঘনত্ব অনেক বেশি, দেখ, বুঝতে পারছিস? দেখ এখানে জলের অণু ঘনত্ব অনেক বেশি। যদি এখানে হাওয়া চালিয়ে দিই তখন কি হবে, এদিকে সরে আসবে, তাই না? তাই না? তখন আবার তখন আবার এই পাটটা ফাঁকা হয়ে যাবে, আবার শুরু হবে এইরকম কাজ করবে। তখন আবার কি এখান থেকে উপরে উঠতে থাকবে, আবার হাওয়া চালিয়ে দিলি তার মানে কি উঠতেই থাকবে, উঠতেই থাকবে, উঠতেই একটা থাকবে। সময় শেষ হয়ে যাবে। একটা সময় পর কি হয়ে যাবে, শেষ হয়ে এই জল, এই পাত্রের সম্পূর্ণ জল শেষ হয়ে যাবে। দ্যাটস ওয়াই মেঝের জল শুকিয়ে যাচ্ছে, মেঝের জল শুকিয়ে যাচ্ছে। কেন শুকিয়ে যাচ্ছে, কারণ মানে ইনস্ট্যান্ট হাওয়া, হ্যাঁ, বায়ু চলাচল হচ্ছে, এই জন্য ঘর মোছার পর ফ্যান চালায়। বায়ু চলাচল হচ্ছে। বায়ু চলাচলের জন্য কি হচ্ছে, যে হাওয়াটা আছে, হাওয়ার মধ্যে যে জলটা আছে, এই পোর্শনে জলের ঘনত্বটা, মানে জলের অণুর বায়ুতে ঘনত্ব, সেটা কি হচ্ছে, কমে যাচ্ছে। আর বায়ুতে জলের অণুর ঘনত্বকে আর্দ্রতা বলে, আর্দ্রতা, হিউমিডিটি। আর্দ্রতা, হিউমিডিটি বুঝতে পেরেছিস? হিউমিডিটি এবার বুঝতে পারছিস? কিন্তু যদি এই জিনিসটা না করানো হয়, এই উপরটা যদি হাওয়া উইন্ড বা না চালানো হয়, বা এটা যদি একদম স্থির থাকে, তাহলে জল উপরের দিকে উঠবে না, সম্পূর্ণ জল বাইরে বেরিয়ে যাবে না। আচ্ছা বুঝতে পেরেছিস? সম্পূর্ণ জল বাইরে বেরিয়ে যাবে। আর এটা অনেক স্মল অ্যামাউন্টের দিকে হয়, কারণ আমরা কথা কিসের উপর বলছি, অণু পরমাণুর উপর। উপরের একটা সারফেসের অণু মানে কি কিছুটা একদম নগণ্য। দ্যাটস ওয়াই তাহলে তোর তো বলতেই পারি যে তাহলে গ্লাস ভরা জল রেখে দিচ্ছি, জল কেন খালি দিচ্ছ না, তাই না? গ্লাস ভরা জল রেখে দিচ্ছি, জল কেন খালি দিচ্ছ না, আর কেন হবে? প্রথম কথা, এখানটায় এরকম ওয়াটার ডেন্সিটি হয়ে যায়, তাই না? এখন গ্লাসের উপর জল দিয়েছি, আমরা ফ্যান চালিয়ে দিচ্ছি, কেন ইস্যু হবে না? আরে কেন হবে, মানে খুব অল্প পরিমাণে অ্যামাউন্টের জন্য, খুব অল্প পরিমাণে। আর বাষ্পীভবন সারফেসের যে এরিয়া, ওটার উপর নির্ভর করে, বুঝতে পারছিস? জলের অ্যামাউন্টের উপর নির্ভর করে না, সারফেস কতটা, সারফেসের এরিয়া কতটা, সেটার উপর নির্ভর করে। ঘনত্বটার উপর নির্ভর করে, মানে ঘনত্ব মানে কতটা ছড়িয়ে আছে, কতটা ছড়িয়ে আছে, ইয়েস, দ্যাটস সারফেস এরিয়া। সারফেস কতটা বড়, সেটার উপর নির্ভর করে। তার মানে বোঝা গেছে যে বাষ্পীভবন কেন হয়, কিভাবে হয়। বাষ্পীভবন আর স্ফুটনের মধ্যে তফাৎটা বোঝা গেছে, যে বাষ্পীভবন আর স্ফুটন জিনিস দুটো কি, আলাদা। কেন বায়ু চলাচল করলে দেখ এখান থেকে আমরা কি কি বলতে পারি, একটু বোঝা গেছে? তার মানে এখান থেকে কতগুলো টপিক আছে, যে দেখ তার মানে কি, এই জিনিসটা হওয়ার জন্য কোনো নির্দিষ্ট উষ্ণতার প্রয়োজন নেই। তার মানে কি, কোনো নির্দিষ্ট উষ্ণতার প্রয়োজন নেই। তারপর কি, এটা ক্ষেত্র হিসেব, সারফেস এরিয়া মানে কি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বাড়বে
বাষ্পীভবনের হার বাড়ে। ওই দেখ সিটটাকে আটকে নিচে নিচে ওইটা না, আরে ওটা না রে, হ্যাঁ তোর হাতে স্ক্রিন, হ্যাঁ এটা বন্ধ করেছে। বাড়লে বাষ্পীভবনের হার কি হয়? বাড়ে। থার্ড, তারপর কি দেখলাম? বায়ু চলাচল যত বাড়বে তত কি হয়? বাষ্পীভবন বাড়ে, তাই না? তারপর আরেকটা জিনিস, তাপ প্রয়োগ করলেও বাষ্পীভবন বাড়ে কেন? কারণ তখন কি হয়, যে জলের অণুর চলা মানে যে কি বল ছোটাছুটি যেটা ওটা বেড়ে যায়। ছোটাছুটি বাড়ার ফলে কি হবে? ভালো করে উপরে উঠবে, মিশতে পারবে, ছড়িয়ে যাবে। তার মানে কি তাপ প্রয়োগ, তারপরে কি হয়? বাড়ে। তারপর কি, যে আর্দ্রতা যদি কমে, আর্দ্রতা কমলে বাষ্পীভবন বাড়ে, আর্দ্রতা কমলে বাড়ে। আর বাষ্পীভবনের জন্যই সে ঘামের জন্য, মানে যখন ঘাম হয় ওটা উবে যায় আর তখন কি হয়? ঠান্ডা হয়। আর যখন আরেকটা জিনিস পরে বাষ্পীভবনের জন্য কি হচ্ছে, যে তরলের থেকে গ্যাস হচ্ছে, তাই না? বাষ্প মানেই তো গ্যাস বলা যেতে পারে। তার মানে কি ফেজ চেঞ্জ হচ্ছে। ফেজ চেঞ্জ হওয়া মানে কি? ঋণ তাপ। ওটা কি হচ্ছে আর্দ্রতা কমলে। সো কমপ্লিট বাষ্পীভবনটা বোঝা গেছে, আর স্ফুটনটাও আশা করি বোঝা গেছে। সাবাস, তুই জীবনে মশা মারা শিখলি। তো এবার আমাদের কতগুলো ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা প্রথমটা হচ্ছে ফার্স্টটায় আমাদের ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে আমাদের হিম মিশ্র। হিম মিশ্র জিনিসটা কি খুব বেশি কিছু না, যে জলের মধ্যে বা বরফের মধ্যে নুন, বরফের মধ্যে নুন, ঠিক আছে? এদিকে কি অনুপাতটা কি এদের দেওয়া আছে তোদের, 100 গ্রাম জলের মিশ্রণে 100 গ্রাম মিশ্রণে 27 গ্রাম নুন। এতে কি হয়, যে এতে অ্যাকচুয়ালি বরফ অনেক সুস্থিত হয়, গলনের মানে হিমাঙ্কটা কমে যায়। ওটা কি লেগেছে নুন? তাই আমি বলি এতে কি হয় বলতো, কি হিমাঙ্ক 100 গ্রাম, সুস্থিত না, 100 গ্রাম হিমাঙ্ক কমে যায়। হিমাঙ্ক থাকে, অনেকক্ষণ থাকে, তাড়াতাড়ি করলে না। যে ধর বরফের মধ্যে যদি নুন দিয়ে দিস তখন কি হয়ে যাচ্ছে, হিমাঙ্ক কমে যাচ্ছে। হিমাঙ্ক কমে যাচ্ছে মানে কি, যেটা ধর 0 ডিগ্রিতে হতো সেটা এখন -2 ডিগ্রি বা -3-4 ডিগ্রি, বুঝতে পেরেছিস? ওই ডিগ্রি থেকেও এখন বরফ হচ্ছে। যেটা আগে 0 ডিগ্রিতে বরফ হতো সেটা এখন কি হয়ে যাচ্ছে, যে -2 ডিগ্রি, -1-2 ডিগ্রি 3 ডিগ্রি, ওখানটায় গিয়ে কি হয়ে যাচ্ছে, ও জমে যাচ্ছে। তার মানে কি উষ্ণতা কি হয়ে গেল, 0 ডিগ্রি থেকে উষ্ণতা কমে কি হলো -2। তার মানে বরফের উষ্ণতা আগে ছিল 0, এখন কি
-2 ডিগ্রি। -2 ডিগ্রি, তার মানে উষ্ণতা কি হয়েছে? কমে যাচ্ছে। তার মানে মামলা কি আরো ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই না? তার মানে উষ্ণতা কমে যায়, তার মানে কি এক কথায় বলতে গেলে আরো ঠান্ডা হয়। আর এটার ইউজ কোথায়? মাছের পেটিতে, আর মাছ মাংস সংরক্ষণ, ওষুধ, বইতে ওষুধও দেওয়া আছে। মাছ মাংস ইত্যাদি এইসব সংরক্ষণে হিমমিশ্র। আর ভিনিগার দেয় কেন? ও না পচার জন্য। সাবাস, তুই শিখেছিস কিছু মাছি মারা ছাড়াও। ঠিক আছে, হিমমিশ্র জিনিস সব জানিস। এরপর আমাদের আরেকটা টপিক, সেটা হচ্ছে তোর একটা বরফের গর্তে জল ঢাললে ভেতরের জল কি হয়? ঠান্ডা হয়ে যায়। সেটা তো ঠান্ডা তো হবে, বিশেষ হবে। আরেকবার বলো, আরেকবার বলো। ধর একটা বরফের কিছুই হয় না। গর্তে জল ঢাললে সেটা কি বরফ হবে? না না কেন হবে না? কেন হবে না? বরফের যদি তাপমাত্রা বেশি হবে না। ইয়েস, বরফের গর্তে জল ঢাললে বা জল ভরলে সেটি কি বরফ হয় না? কারণ কি? কারণ দেখ, এই জলটার উষ্ণতা কি হয়ে যাচ্ছে 0 ডিগ্রি, আর এই বরফের উষ্ণতা কত? 0 ডিগ্রি, তাই না? তার মানে এই জল কে বরফ হতে গেলে কি কি করতে হবে? লিন তাপ বর্জন করতে হবে। আর এ কি লিন তাপ বর্জন করতে পারবে না। কারণ কি? কারণ এই যে লিন তাপ বর্জন করে এর কাছে যাবে, তাই না? আর এ তো বরফ, এও তখন কি করবে? লিন তাপ বর্জন করবে। এটা এখানটায় যাবে, আবার এই আবার পাঠিয়ে গিয়ে দিবে, দুজনকে সাপ্লাই করবে। বুঝতে পেরেছিস? গলে যাবে না। এ গলবে না, কারণ যে মুহূর্তে একে লিন তাপ দিলি সেই মুহূর্তে এ আবার জলকে দিবে। যেমন ফ্রিজ, বুঝতে পেরেছিস? কি করে ফ্রিজ? তখন তার মানে কি লিন তাপ কুলার ভাই দিতে পারবে না বলে। তার মানে এই যে জলটা লিন তাপ দিতে পারবে না বলে। মানে এই জলটা লিন তাপ দিতে পারবে না বলে যে বরফের গর্তে জল ভরলে সেটা কি সেই জলটা বরফ হয়ে যাবে না। তারপর বরফকে যদি জলে দিই সেটা কি ভাসবে না ডুবে যাবে? ভাসবে। তাই না? ভাসবে। কেন ভাসবে? কারণ তোমাকে যদি এখন একটা ছোট এসি বানাতে বলা হয়, পারবে? এখন আমি ইঞ্জিনিয়ার হয়ে আর তো 2 বছর পরে তো পারবে বানানো। তুই অত কি ভাবছিস? নিজের তো দেখ না। আমি একটা এসি হাওয়া খেতে আসবো। ও এসি নিয়ে পড়েছে রে। এসি জিনিসপত্র নিয়ে এসে দাদা বানিয়ে দেবো। ভালো ছোট এসি। সে তো জানি, কুলার ভালো। আমি কি করে জানবো? বুঝতে পেরেছিস? বল বরফ কিভাবে ভাসে? বরফ ভাসবে কি ভাসবে না সেটা বল। বরফ ভাসবে। জলের ভেতরে বরফ ভাসবে। কেন ভাসবে? হ্যাঁ কেন? কারণ দাঁড়াও ভেবে নিতে। তুই বলি বল, পেরেছিস? আমি বলবো। হ্যাঁ, তা তুই এই মানে যে নিবি একটু ভাবার জন্য সময়। না সবাই ভাবতো না। সবাই কেন ভাববে? তুই ভাববি বলেছিস। না বলছি আমি একটু ভেবে নিই। এই তো ভাবা হয়ে গেছে, বল এবার বল। আরে কোন একটা জিনিস যদি হ্যাঁ জলের ঘনত্ব বেশি, বরফের ঘনত্ব কি কম? তার মানে কি জলের উপর বরফ ভাসছে কেন? কারণ বরফের ঘনত্ব কম। এখন এটা কি জলের ব্যতিক্রান্ত প্রসারণ, এই জিনিসটা বলে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। তার মানে একটা জিনিস ভাব, কোন একটা জিনিসকে কি অসুবিধা বেশি যদি বদমাইশি করতে হয় আমি বলি আসারই দরকার। কারণ এখানে তোর কি পড়তে এসেছিস? আমি চুপ করে শুনছি আর লাগিয়ে যাচ্ছে।
হয়েছে? হুম। তো কি হলো, বরফ বরফ কি আমাদের ঘনত্বে কম, তাই কি হচ্ছে ওই জায়গাটায়। আর আরেকটা জিনিস আমরা প্রসঙ্গে এসেছি, জলের ব্যতিক্রান্ত প্রসার। এখন একটা জিনিস মনে রাখবি, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সব থেকে বেশি। 4 ডিগ্রি। ইয়েস। তাহলে এখানটায় আসে আমাদের 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সবথেকে বেশি। আমরা একটা যদি আমরা গ্রাফ বানাই, এটা 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রি, 6 ডিগ্রি, এরকম যদি হয়। এটা যদি আমাদের ডেন্সিটি ডি, যেমন ডি যদি মনে করি, তাহলে কি কি হচ্ছে এটা? এটা তো এটা এটা আমাদের এরকম হচ্ছে, বুঝছিস? তাহলে দেখ 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সব থেকে বেশি। তার জন্য কি হয় যে শীতকালীন যে যেখানটায় লেকের ওপর বা জলের ওপর বরফ জমে যায়, সেখানটায় কি হয় যে উপরের দিক থেকে বরফ জমতে থাকে। তার ফলে কি হয় যে বরফটা যেহেতু জলের থেকে হালকা, ঘনত্ব কম, তাই এটা উপরের দিকে ভাসে। আর নিচের দিকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হয়, জলই থাকে। এটুকু বোঝা গেছে? তারপর কি আমাদের কুয়াশায় কি হয়, তারপর মেঘ, যে জলের বাষ্প, সেটা উপরে গিয়ে ঠান্ডা হয়ে কি কি হয়, ঘনীভবন হয়। আর ঘনীভবন হয়ে ছোট ছোট কণা রূপে বায়ুতে ভাসতে থাকে। এগুলোকে এরোসল বলে। এরোফল। ইয়েস, এরোসল। এরোসল। বুঝলি? এটা কি দাদা তুই তাহলে কি হয়েছে? তো এবার আমাদের যে লাস্ট টপিক, সেটা হচ্ছে কি, যে তাপের পরিবহন। আমি বলতে যাচ্ছিলাম এখনই, যে তাপ কি করে পরিবাহিত হয়। তাপ এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হতে পারে, তাপের সঞ্চালন ঘটতে পারে, বুঝতে পেরেছিস? সেটা বেসিক্যালি 3টে ভাবে হয়। এই গ্রাফগুলো আসবে পরীক্ষায়? আরে না রে বাবা, তাপের পরিমাণ লিখলে হবে। হুম, সঞ্চালনকে তাপের পরিমাণ। এটা হচ্ছে 3টে পদ্ধতিতে হয় তাপের পরিবহন, তাপের সঞ্চালন। সেটা কি? এটা হচ্ছে পরিবহন। কি বললি? তারপরটা কি? পরিচলন। এটা হচ্ছে বিকিরণ। এটা হচ্ছে পরিবহন, পরিচলন, বিকিরণ। পরিবহনে কি হয়? পরিবহনে হয় যে অণুগুলো কোনো পদার্থের মধ্যে, ধর দিস ইজ অ্যান রড অ্যান্ড এখানটা তুই হিট অ্যাপ্লাই করেছিস, বুঝতে এখানটা তুই হিট অ্যাপ্লাই করেছিস, তুই দেখবি যে এখান থেকে, তার মানে কি, এই পয়েন্টের আর এই পয়েন্টের উষ্ণতা কি হবে? এই পয়েন্টের উষ্ণতা কি হবে? বেশি হবে না কম হবে? বেড়ে যাবে। তার মানে এই পয়েন্টের তুলনায় এই পয়েন্টের উষ্ণতা কি বেশি। আর তাপ সবসময় কি, যে বেশি উষ্ণতা থেকে কম উষ্ণতার দিকে পরিবাহিত হয়। তার মানে বেশি উষ্ণতা থেকে কম উষ্ণতা, তার মানে কি, তাপ কি হচ্ছে, যে বেশি উষ্ণতা থেকে কম উষ্ণতার দিকে পরিবাহিত হচ্ছে। তার মানে এখানটা যেহেতু বেশি টেম্পারেচার, যেহেতু এখানে বেশি, তাই হিট এইদিকে ফ্লো হবে। এখানটা প্রপার্টিস কি, এখানটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখানটায় পদার্থের অণুগুলো নিজের স্থান পরিবর্তন করছে না, বুঝতে পেরেছিস? এখানে অণুগুলো নিজের পদার্থের স্থান পরিবর্তন করছে না, অণুগুলো জাস্ট কম্পিত হচ্ছে, জাস্ট কাঁপছে, নিজের জায়গা থেকে এভাবে কাঁপছে, অসিলেট করছে, বুঝতে পেরেছিস? অসিলেট করার ফলে কি হচ্ছে, এদের এনার্জি ট্রান্সফার হচ্ছে, ইজ অ্যান ওয়েভ ফর্ম, বুঝতে পেরেছিস? কম্পনের মাধ্যমে এদের তাপের সঞ্চালন হচ্ছে।
এখানে কি হয়, অণুর স্থান পরিবর্তন হয় না। আর একটা জিনিস, বিশেষ কিছু পদার্থে এটি ঘটে, ঠিক আছে? যেমন দেখ, কাঠে, লোহায় হবে, কিন্তু কাঠে কি হবে, কাঠে তো দহন ঘটে যাবে, কিন্তু ওই জিনিসটা হবে না। মানে কি, এর মধ্যে অণুগুলো কম্পনের ফলে এভাবে কাঁপছে, তার ফলে কি হচ্ছে, এনার্জির ফ্লো হচ্ছে। দেন তারপর হচ্ছে পরিচলন। পরিচলনের ফলে কি হয়, পরিচলনের সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে কলসি, তাই না? কলসির থেকে তুই ইসে করছিস, তাহলে সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে যে ধর কোনো একটা পাত্রে তো জল দেওয়া আছে, জল ফোটাচ্ছিস, হ্যাঁ, তো কোনো একটা পাত্রে তুই জল ফোটাচ্ছিস, সেখানে কি হচ্ছে যে নিচের অণুগুলো ফার্স্ট কি করবে, হিট অ্যাবজর্ব করবে। নিচের অণুগুলো ফার্স্ট কি করবে, হিট অ্যাবজর্ব করবে, তাই না? আর উপরের অণুগুলো কি, ঠান্ডা। তাহলে এখানে যেহেতু হিট অ্যাবজর্ব করছে, নিচের টেম্পারেচার কি, নিচের টেম্পারেচার বেশি, আর উপরের টি কি কম। ফলে কি হবে, এই অণুগুলো উপরের দিকে উঠতে থাকবে, আর উপরের অণুগুলো নিচের দিকে। তার মানে কি হবে, একটা সাইক্লিক ওয়ে গঠন করবে, বুঝতে পেরেছি? নিচের অণুগুলো কি হচ্ছে, এরভাবে সাইক্লিক ওয়েতে যাচ্ছে, এরভাবে ঘুরছে, আর এর ফলে কি হচ্ছে যে অণুগুলো কি হচ্ছে, মিশে যাচ্ছে একে অপরের সাথে। গরম অণুগুলো ঠান্ডা অণুগুলো কি হচ্ছে, মিশে যাচ্ছে, আর এর ফলে কি হয়, তাপ সঞ্চালন ঘটে। তাহলে কি, অণুগুলো অণুর স্থান পরিবর্তন ঘটে, ঠিক আছে? আর সাধারণত তরল আর গ্যাসেই দেখা যায়। আর বিকিরণ কি, বিকিরণ হচ্ছে আমাদের এটাকে বলে রেডিয়েশন। পারদ তো দেখা যাবে, পারদ তরল দেখা যেতে পারে, কিন্তু অনেক কম, দেখা যাবে কিন্তু অনেক কম। বিকিরণ মানে কি, রেডিয়েশনে কি হয় যে হিট ওয়েভ, বুঝতে পেরেছিস? হিট ওয়েভ গুলো জাস্ট ওয়েভ ফর্মে সঞ্চারিত হয়। গ্যাসীয় ধাতু হয়, গ্যাসীয় ধাতু সাধারণ অবস্থায় গ্যাসীয় থাকলে আমার জানা। তার মানে কি হয়, যে ওয়েভ ফরম্যাটে যায়, বুঝতে পেরেছিস? আর এই ওয়েভ গুলো কি হয়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বুঝতে পেরেছিস? যে সূর্য থেকে যে তাপগুলো আসছে, সেটা কিভাবে আসছে, বিকিরণের মাধ্যমে। কারণ দেখ, এই পরিবহন আর পরিচালনের জন্য কোন একটা মাধ্যমের প্রয়োজন আছে, কোন একটা মিডিয়ামের প্রয়োজন আছে, তাপ সঞ্চালনের জন্য কোন একটা মিডিয়ামের প্রয়োজন আছে, কিন্তু এর জন্য কোনো মিডিয়ামের দরকার নেই। মিডিয়াম মানে কি, কোনো মাধ্যমের দরকার নেই। একটা শূন্য স্থানে দেখ, সূর্য থেকে পৃথিবীর মধ্যে একটা বিরাট কি বলবো ভ্যাকিউম আছে, তাই না? শূন্য, কিছুই তো নেই এর মাঝখানে, হাওয়া নেই, বাতাস নেই, কিছুই নেই। তো ওর মধ্যে থেকে তাপ কি করে চলে আসছে, বিকিরণের মতো ওয়েভ ফরম্যাটে এই তাপগুলো চলে আসছে, হিট ওয়েভ, বুঝতে পারছিস তো? হিট ওয়েভের মাধ্যমে এরকম ভাবে চলে আসছে, শক্তির সঞ্চালন করছে। কেঁপে আসছে না সরাসরি আসছে, কি দেখ, সরলরেখায় আসছে না বক্ররেখায় আসছে? সরলরেখাই আসবে, কারণ ওয়েভ এরম দেখায় ঠিকই, কিন্তু যায় কি, সোজা। একটা জিনিস খেয়াল কর, জলের অণু উপরে নিচে নামছে, জলের অণু উপরে নিচে নামে, কিন্তু ওয়েভ কি যায়, ওয়েভ কিন্তু সোজা যায়, ওয়েভ সোজা যায়, জলের অণু উপর নিচে করে, বুঝতে পেরেছিস? জলের অণু জাস্ট উপর নিচে করে, কিন্তু ওয়েভ কি হয়, সামনে যায়। যদি এদিক ওদিক যেত, তাহলে তো তোর কাছে পৌঁছতই না।
দামোদর নদী চলে যাবে। বুঝতে পেরেছিস? না, বলছি কারণ যদি এবার তুই কি বললি? দেখা যাচ্ছে পৃথিবীর সূর্যের মাঝখানে একটা কোন নক্ষত্র পাসিং হচ্ছে, অনেক সময় হয় না, কি বললি? তখন তো যেই দেশগুলোতে আলু পৌঁছানোর কথা সেগুলো তো নাও পৌঁছতে পারে। হ্যাঁ, নাও বুঝতে পারে, নাও বুঝতে পারে, কারণ ওই বস্তুটা কি, ওই হিটটা অ্যাবজর্ব করবে, ওর সারফেসে যেটা আসবে সেটাও রেডিয়েট করবে, আবার যেটা অ্যাবজর্ব করলো ওটা কি হবে, পেছন দিয়ে ছাড়বে। তার মানে কি হচ্ছে, তিনটে জিনিস হচ্ছে, শোষণ হচ্ছে, ওই যেটা অ্যাবজর্ব করছে, রিফ্লেক্ট করছে, প্রতিফলন করছে, আবার কি ছেড়েও দিচ্ছে, বিকিরণও করছে। শোষণ, বিকিরণ, প্রতিফলন দুটো একই টাইমে হয়, তিনটে জিনিস তিনটে জিনিস একই টাইমে হয়। এই যে পৃথিবীর ক্ষেত্রে যে হচ্ছে, পৃথিবী হিট অ্যাবজর্ব করছে, তাই না, হিট রিফ্লেক্ট করছে, আবার যখন হিট পাবে না তখন হিট রেডিয়েটও করবে, তখন ও একটা সোর্সের মতো কাজ করবে, বুঝতে পেরেছিস? যে সূর্য পৃথিবীকে হিট দিচ্ছে, তাই না, আর হিট দিচ্ছে, হিট রিফ্লেক্ট করে, হিট ওয়েভ এসে বাইরে বেরিয়ে যাচ্ছে, ছাড়াই হচ্ছে। মানে ছিটকে যাচ্ছে যেমন। তারপর কি হচ্ছে, যে পৃথিবীর তখন রাতের বেলা তো হিট পায় না, তখন কি হয়, পৃথিবী সোর্স হয়ে যাবে, আগে সূর্য সোর্স ছিল, এখন পৃথিবী সোর্স হয়ে যাবে আর নিজের মতো করে হিট ব্যবহার করবে, বুঝতে পেরেছিস? আর ওই টাইমে কি হয়, হিট শোষণও করে, তাহলে তিনটে জিনিস একসাথে। বিকিরণে কি হয়, বিকিরণের ফার্স্ট পয়েন্ট কি, যে তোর সূর্য থেকে হিট ওয়েভের মাধ্যমে, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে, আর কি মাধ্যমের প্রয়োজন নেই, আর কি হিট ওয়েভ এর মাধ্যমে আসে, বুঝতে পারছিস? আর এদের কি মাধ্যমের প্রয়োজন আছে দুটোতে। একটা তাপীয় তরঙ্গের মাধ্যমে, এটা মনে রাখবি, হিট ওয়েভ, তাপীয় তরঙ্গ। আর আরেকটা জিনিস মনে রাখবি, হিট সবসময় বেশি উষ্ণতা থেকে কম উষ্ণতার দিকে যায়, যেমন কারেন্ট কি হয়, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায়, তেমনি তাপ বেশি উষ্ণতা থেকে কম উষ্ণতার দিকে। আশা করা যায় বোঝা গেছে। আর আমাদের লাস্ট যে টপিক সেটা হচ্ছে কি, থার্মোফ্লাক্স। থার্মোফ্লাক্স বেসিক্যালি কিছুই না, যে এর কার্যনীতি হচ্ছে যে যে তাপ সেটা বার করতে দেওয়া যাবে না, তাপের যাতে সঞ্চালন না ঘটে, বুঝতে পেরেছিস? তাপের যাতে সঞ্চালন না ঘটে তার জন্য একটা কি করে, কুপরিবাহী, তাপের কুপরিবাহী একটা জিনিস দিয়ে ওটাকে কি হয়, কোটিং করা হয়, কভার করে দেওয়া হয়। আর আরেকটা জিনিস মনে রাখবি, যে এখান থেকে দেখ, আমি বলি একটা জিনিস মনে রাখবি, বায়ু তাপের অনেক খারাপ পরিবেশ, বায়ু বরফ, বুঝলি, বায়ু বরফ তাপের অনেক কুপরিবেশ। এখন বলবি যে কি করে, ও আচ্ছা, বলছি তাপ কমায়, বলছি কুপরিবেশ বোঝে তাপ কমায়, অতিরিক্ত বুঝিস নাকি? পরিবাহী মানে কি, তাপ সঞ্চালন করতে পারে, পরিবহন করতে পারে, তাপ পরিবহন করতে পারে, তাপ বয়ে নিয়ে যেতে পারে। বায়ু আর বরফ তাপ বয়ে নিয়ে যেতে পারে না, খুব খারাপ বয়ে যায়, বুঝতে পেরেছিস? তাপের খুব খারাপ পরিবাহী, তাপ কমায় না। তার মানে কি হয় বল, শোন, বায়ু বরফ তাপের অনেক কুপরিবাহী, মানে কি পরিবহন মাধ্যমে তাপ এরা সঞ্চালিত করতে পারে না, বা খুব কম পারে, খুব কম যায়, যে বুঝতে পারলি?
যে পরিবহন মাধ্যমে, মানে ধর এখানে গরম করলি এখানটাও গরম হয়ে গেল, তাই না? সেটাই তো পরিবহন। কিন্তু বরফের ক্ষেত্রে ওটা খুব কম, এখান থেকে তাপ পরিবহন বয়ে নিয়ে যাওয়া এখানটায় সেটা অনেক কম হয়। কিন্তু পরিচলন তো করতে পারে, পরিচলন করে ফেলে বায়ু নিজের স্থান পরিবর্তন করে, কিন্তু অণুগুলোর মাধ্যমে যে ইসে হয় সেটা পারে না। এর জন্য দেখবি 2-3টে প্রশ্ন আছে। যে ফার্স্ট কোশ্চেন, যে ইগলুর ঘরের ভেতরটা গরম থাকে কেন? যে লোকে বরফ দিয়ে বাড়ি বানাচ্ছে, বরফের দেশে বরফ দিয়ে বাড়ি বানাচ্ছে, আবার থেকেও যাচ্ছে আর কি। লিঙ্কটা হয় না তাই। তো কি করে, তাই না? তার মানে ইগলু যেটা, তাই না? তাহলে ইগলুর ঘরের উষ্ণতা বাইরে থেকে বেশি হয় কি করে? কারণ কি কি বললাম, ইগলুর ঘর কি দিয়ে তৈরি? বরফ। সোজা করে গরম লাগছে নাকি? ইগলুর ঘরের ইসে কি দিয়ে তৈরি? কি দিয়ে তৈরি? বরফ। বরফ দিয়ে, তাই না? আর বরফ কি তাপের তাপের কুপরিবাহী। কুপরিবাহী। তার মানে কি ভেতরের থেকে তাপ বাইরে যেতে পারবে না, আর বাইরের থেকে তাপ কি ভেতরে যেতে মানে পারে। বাইরের থেকে যে শীতল যে জিনিসটা তার মধ্যে সেটা ভেতরে আসতে বরফ পারবে দিয়ে আবার ঢাকা, লিন তাপ হবে না আবার। সে মানে তাপ পরিবহন করতে পারবে না। হ্যাঁ। আর তাপ যদি পরিবহন না হয় তাহলে কি যে উষ্ণতা যেখানে ছিল সেটা সেখানেই থাকে। বুঝতে পেরেছিস? যেটার উষ্ণতা আগে যেরকম ছিল সেটাই থাকবে। মানে কি, ধর তুই উপরের থেকে উপরে জল ভরে রেখেছিস, তাই না? উপরে ধর কোনো একটা ট্যাঙ্কিতে জল ভরে রেখেছিস আর নিচে বালতি রেখে দিচ্ছিস, কল যদি খোলা থাকে তাহলেই তো উপরে জল কমবে, নিচে জল ভরবে। যদি কল বন্ধই থাকে তাহলে কিছু তাহলে কি কি করে হবে? উপরে যা জল ছিল তাই থাকবে, নিচে যা জল ছিল তাই থাকবে। এবার বোঝা গেছে? ঠিক তারপর আবার দেখবি ইসে শীতকালে অনেক বিড়াল বা অনেক পাখি পালক ফুলিয়ে ফুলিয়ে টুলিয়ে থাকে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোর। কেন? কেন ঠান্ডা থাকে? লাগে বলে। কেন? কারণ ওই যে গরম গরম যে বায়ুটা, হ্যাঁ ওটা যে বাইরে না যায়। মোবাইল তো মানে কি, ওরা শরীরের ভেতরে হাওয়াটা হাওয়া ঢোকাচ্ছে, খাওয়া ঢোকে। হাওয়া ঢোকাচ্ছে শরীরের ভেতরে, হাওয়া ঢোকাচ্ছে। আবার দেখবি উল সোয়েটার যেটা, সেটাও কি করে হাওয়া হাওয়া ঢোকায়, হাওয়া ক্যাপচার করে রাখে যাতে কি। আর দেখবি হাওয়া কি গরম। তাপের কুপরিবাহী। কুপরিবাহী। তার মানে আবার আরো 2-3টে কোশ্চেন হয়। কারণ এগুলো, তার মানে এটার মেইন কারণ কি, যে বরফ তাপের কুপরিবাহী। বুঝেছেন? এরপর ইগলুর ঘরের উষ্ণতা বাইরে থেকে বেশি, তাই না? আর তারপর কি বলছে, যে শীতকালে পাখিরা পালক ফুলিয়ে রাখে কেন? তাই না? কারণ কি? কারণ হচ্ছে বায়ু তাপের কুপরিবাহী। ঠিক তেমনি বেড়ালও একই কাজ করে, তাই না? আর থার্মোফ্লাক্সে কি হয়? থার্মোফ্লাক্সে তোর তাপের যাতে আদান প্রদান না ঘটে, এখানটায় কি করে, সেটা কুপরিবাহী তাপের কুপরিবাহী পদার্থ দিয়ে কোটিং করে দাও। বুঝতে পেরেছিস? সেই বিষয়টা দেখ, যে কতগুলো লেয়ার দেওয়া থাকে, যেমন গরম ইসে ভেতর কি প্রায় বায়ু শূন্য, আর এরপর কি হয় কুপরিবাহী পদার্থ। বুঝতে পেরেছিস? যাতে করে তাপের পরিবহনটা যাতে যথাসম্ভব কমানো যায়, তাপের পরিবহন যাতে যথাসম্ভব কমানো যায়, এটার চেষ্টা করে। স্প্রিং দেয় কেন? স্প্রিং। স্প্রিং দেয় কেন? আরে তো স্ট্রাকচারটা যাতে, এর নীতিটা মনে হয় যে বেসিক্যালি কোন জিনিসটার উপর নির্ভর করে করতে হয়, দেখো তাপ যাতে পরিবহন না হয়, তাপ পরিবহন যাতে যত সম্ভব কম হয়, তাহলেই তো তোর ইসে
যে যেটার উষ্ণতা ওটাই বোঝা যাচ্ছে। পেন ভারী হয় খুব। এটুকু বোঝা গেছে আজকের লেকচার আমরা মোটামুটি কমপ্লিট তাপ ওটা শেষ করেছি। সেটার প্রথমে আমরা কি দেখতে পেলাম কমপ্লিট রিভিশনে দেখ, যে প্রথমে আমরা দেখতে পেলাম ক্যালোরিমিটার মূলনীতি। সেটা কি পেলাম আমরা, যে কিউ ইকুয়াল টু এম এস ডেল্টা টি, কিউ ইকুয়াল টু এম এস ডেল্টা টি এটা পেয়েছি। তারপর আমরা দেখলাম লিন তাপ, তারপর আমরা কি দেখলাম লিন তাপ, তাই না? লিন তাপে কি পেলাম, যে কঠিনীভবন, তারপর কি গলন, স্ফুটন, ঘনীভবন, তাই না? তো এখানটা আমরা কি দেখতে পেলাম, যে কঠিনীভবন আর গলন, তাই না? এখানটা কি থাকে, সীমাঙ্ক আর গলনাঙ্ক দুটো কি হয় সেম। তারপর কি পেলাম, স্ফুটন আর কি ঘনীভবন, স্ফুটনাঙ্ক আর ঘনীভবন থেকে যে উষ্ণতার আলাদা নাম থাকবে সে ওটা কি হয় সেম। তারপর দেখতে পেলাম যে ফেজ ডিফারেন্স বা পদার্থের অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য দায়ী কে, লিন তাপ। আর লিন তাপের জন্য উষ্ণতার পরিবর্তন হয় না, তার জন্য আমরা একটা গ্রাফ দেখলাম, সেটা একটা সিঁড়ির মতো, তাই না? এরকম ভাবে আসছে, এরকম ভাবে আসছে। এখানটায় যে স্ট্রেট লাইন সেটা কি রিপ্রেজেন্ট করছে, তাপ বাড়াচ্ছি কিন্তু উষ্ণতার পরিবর্তন হচ্ছে না। দ্যাট মিনস কি, ওটা কি লিন তাপকে রিপ্রেজেন্ট করছে। আর ওই পয়েন্টে গিয়ে কি হচ্ছে, যে অবস্থার পরিবর্তন হচ্ছে হলো। তারপরে আমরা দুটো জিনিস দেখতে পেলাম ইনফরমেশন, সেটা কি বরফ গলনের লিন তাপ কত 80 ক্যালোরি, আর স্ফুটনের বা স্টিমের 537। তারপর এখান থেকে আমরা তারপর আসলে ইসে এই বাষ্পীভবনে কি দেখলাম, যে মলিকিউলের আকর্ষণ বিকর্ষণের জন্য, তাই না, আকর্ষণের জন্য জলের অণু এয়ারে যাচ্ছে, আর এয়ারের মধ্যে যে জল সেটা কি আসছে পাত্রের জলের সাথে মিশে যাচ্ছে। এরকম ভাবে কি হচ্ছে, সাম্যাবস্থা সৃষ্টি করছে। এখানে যাচ্ছে এখানটায় আসছে, একটা সময় কি হবে রেট সেম হয়ে যাবে, এই যে পরিমাণে যাবে যে রেটে আসবে সেই রেটেই এখানে আসবে, সেটা কি সেম হয়ে যাবে। ওই জিনিসটা কমানোর জন্য কি, উপরের যে জল সেটাকে হাঁটিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে, নিচের অণুগুলো বেশি করে যেতে থাকবে। যদি কম করতে হয় উপরের জল বাড়িয়ে দাও, তাহলে কি হবে, নিচে আসতে থাকবে। বুঝতে পেরেছিস? এরকম হচ্ছে, তাই না? এখান থেকে তারপর আমরা বুঝতে পারলাম যে বাষ্পীভবন আর স্ফুটন এদের তফাৎটা আমরা বুঝতে পারলাম। স্ফুটন কি হয়, এটা নির্দিষ্ট উষ্ণতায় হয়, আর বাষ্পীভবনের জন্য কি নির্দিষ্ট উষ্ণতা দরকার হয় না। স্ফুটন কি সারফেস এরিয়ার উপর নির্ভর না, কিন্তু বাষ্পীভবন কি সারফেস এরিয়ার উপর কি নির্ভর করে, তাই না? আর বাষ্পীভবনের মেকানিজম আর স্ফুটনের মেকানিজম এটা আমরা বুঝতে পেরেছি। তারপর কি আছে, মেঘ, আর মেঘ তারপর কি কুয়াশা। তার মানে কি, যে বাষ্প অণু সেটা যখন উষ্ণতা কমে যায় তখন